আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে, এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন নিয়মিত ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমরা নিয়ে আসছি আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য এক্সক্লুসিভ কিছু গল্প। তাই যদি আমাদের সেই গল্পগুলো শুনতে চান, অবশ্যই নিজেকে যুক্ত করুন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের লিস্টে। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন অমলেন্দু সীমান্ত সিরিজের দ্বিতীয় গল্প লুডোর ছক্কা। প্রসঙ্গত উল্লেখ্য, এই সিরিজের প্রথম গল্প কয়েকদিন আগেই আমরা এনেছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যারা এখনও শোনেননি অবশ্যই শুনে নিন, সার্কাসে শিহরণ। লিঙ্ক আমরা দিয়ে দেবো এই গল্পের ডেসক্রিপশন বক্সে। আজকের গল্প পাঠ তথা সীমান্তর ভূমিকায় রয়েছি আমি সায়ন্তন, অমলেন্দুর ভূমিকায় রয়েছে রক্তিম। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন মিতালি হোমের কলম থেকে অমলেন্দু সীমান্ত সিরিজের দ্বিতীয় গল্প লুডোর ছক্কা। সকালে মর্নিং ওয়াক করে বাজার থেকে ফেরার পথে শুভমিতা দেখল অনেক লোকের ভিড় জমে আছে। কিসের জন্য ভিড় হয়েছে কিছু বুঝতে না পেরে একজনকে জিজ্ঞেস করল, দাদা কি হয়েছে, এত ভিড় কেন? আর বলবেন না দিদি, গনাকে কেউ মার্ডার করে দিয়েছে। গনা মানে? গণেশ মণ্ডল, মাফিয়া। ও, গোষ্ঠীদ্বন্দ্ব? মনে হয় না দিদি, মার্ডারের ধরনটাই অন্য। মাফিয়া হলে মারবে আর ফেলবে, এত হ্যাপা করবে না। হ্যাপা? কিসের হ্যাপা? পুলিশ চলে এসেছে, আসি দিদি। শুভমিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুলিশের ভ্যানের দিকেই এগিয়ে গেল। গুড মর্নিং স্যার, আমি একজন রিপোর্টার। এই কেসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে পারি? সবে তো আসলাম ম্যাডাম, আগে আমাদের দেখে বুঝে নিতে দিন, তবে তো আপনাকে কিছু বলতে পারবো, তাই না? আপনারা তো ক্রাইম লোকেশনে আমাদের আগেই পৌঁছে যান, আর একটু আগে এসে ক্রাইমটা আটকে দিলেই তো সমস্যা মিটে যেত ম্যাডাম। আরে না না স্যার, আপনি ভুল বুঝছেন। আমি তো বাজার করে বাড়ি ফিরছিলাম, পথে ভিড় দেখে এগিয়ে এলাম। এই দেখুন, হাতে এখনো বাজারের ব্যাগ ঝুলছে। আপনি বরং একবার বেলার দিকে কন্ট্যাক্ট করুন, ততক্ষণ দেখি আমরা কি তথ্য পাই। ওকে স্যার, আপনার নম্বরটা লিখে নিন। তা স্যার একবার দেখে একটা ছবি নিতে পারি? আপনাদের তো না বলা যাবে না, না হলে ব্রেকিং নিউজে আবার আমার নাম জড়িয়ে যাবে। চলুন। শুভমিতা গিয়েই আগে ফোনে কয়েকটা ছবি ক্লিক করে নিল। দেখেছেন ম্যাডাম, কি বিভৎস কাণ্ড! চোখের কোণ থেকে গালা গড়িয়ে পড়ে পুড়ে গেছে, কি নৃশংস! মার্ডার পর্যন্ত ঠিক আছে, এই গালার ব্যাপারটা কি বলুন তো স্যার? আমি কি করে বলি বলুন তো? হ্যাঁ, খুনি কি আমাকে জানিয়ে খুনটা করেছে? আপনি খোঁজ নিন না। বলছেন যখন, তখন চেষ্টা করছি। তবে বেলার দিকে আপনাকে কল করবো, আপনার একটা ফুটেজ নেব এই কেসের ব্যাপারে। ওকে, আসুন তাহলে, পরে দেখা হবে। বলাইদা, ও বলাইদা, দরজাটা খোলো। আরে আসছি গো আসছি, এই বুড়ো শরীরে ঝড়ের গতিতে আর আসতে পারি না। ওহ, একটু সবুর করো বাপু। বলাইদা দরজা খুলে দেখল রোহিণী বড় বাটি হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে আছে। সুখাদ্যের সুবাস দরজা ছাড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করেছে। তা আজ কি বানিয়েছ দিদিমণি? আজ রাধা বল্লবী আর আলুর দম। একটু চেখে বলো তো কেমন হয়েছে। রোহিণী নিজেই বাটি দুটো রান্নাঘরের সিঙ্কে রেখে চামচে করে একটু আলুর দম তুলে বলাইদার মুখের কাছে ধরল। আরে আরে করছো কি দিদিমণি? আগে দাদা বাবুদের দেই, তারপর তো আমি খাবো। দাদা বাড়িতে আছে নাকি? দুই দাদা বাবুই আজ বাড়িতে। আজ কাজে বের হয়নি? এমন অনর্থ হলো কি করে গো বলাইদা? নিজেই গিয়ে জিজ্ঞেস করো। মাথা খারাপ নাকি? আমি চললাম, ক্লাস আছে আমার। রোহিণীর আগমন বার্তা আমার কাছে না থাকায় স্নান করে বের হই রান্নাঘর থেকে সুবাসের পেছনে ধাওয়া করে মাথা মুছতে মুছতে আমি হাঁক দিলাম। হা হা হা, কি গন্ধটাই না ছড়িয়েছ বলাইদা। স্নান করে আজ আন্নিকে মন বসানো কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি রান্না করেছো বলো তো? রান্নাঘরের প্রবেশদ্বারেই মুখোমুখি হয়ে গেলাম ম্যাডামের সাথে।
সদ্য স্নান সেরে গামছা জড়িয়ে বেরিয়ে এসেছিলাম। 3 জন পুরুষের সংসারে এর আগে কখনো নিজেকে গুছিয়ে বাথরুম থেকে বেরোবার অভ্যেস করার দরকার হয়ে পড়েনি, তাই এমন ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার এই হাল দেখে রোহিণী পিছনে ফিরে দাঁড়িয়ে পড়ল। আমিও কোথায় যাব বুঝতে না পেরে আবার বাথরুমে ঢুকে বাঁচলাম। রোহিণীও দৌড় লাগালো। আমি আসছি বলাইদা, দাদাকে বলো খেয়ে দেখতে। আমি বাথরুমে দরজার ফাঁক দিয়ে ম্যাডাম চলে গেছে দেখে আমার ঘরে চলে এলাম। জামা কাপড় পরে আবার ফিরলাম বলাইদার কাছে। এই বলি বলাইদা, তোমার কি আক্কেল জ্ঞান দিন দিন লোপ পাচ্ছে নাকি? আমি স্নানে ঢুকেছি, সেই সময় তুমি ঘরে একটা মেয়ে মানুষকে ঢুকতে দিলে কি করে? আর দিয়েছো তো দিয়েছো, আমাকে জানানো তোমার উচিত ছিল না? ঘরে মেয়ে মানুষ ঢুকিয়েছি মানেটা কি দাঁড়াচ্ছে ভেবে দেখেছ? ছি 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 ছি, বুড়ো বয়সে শেষমেশ এইসব শুনতে হচ্ছে আমাকে। বলাইদা নাক টেনে চোখ মুছতে মুছতে চলে গেল। আরে বাবা, আমি কি সেইভাবে কথাটা বলেছি নাকি? যেভাবেই বলো না কেন, মানেটা তো তাই দাঁড়ালো। ভাবিয়া বলিও কথা, বলিয়া ভাবিও না। আচ্ছা আচ্ছা বলাইদা, আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি। তবে রোহিণী যে এসেছে সেটা তোমার আমাকে জানানো উচিত ছিল, এটাতে কোনো দ্বিমত থাকতে পারে না। দিদিমণি আসার পর কি অত সময় পেয়েছি আমি? রান্নাঘরে বাটি বসানোর সাথে সাথেই তো তুমি ছুটে এলে ভালো খাবারের লোভে। তুমি আমাকে লোভী বললে বলাইদা? তুমি তুমি পারলে এমন কথা বলতে? হ্যাঁ? আমাদের চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে ঘুমন্ত অমলেন্দুর ঘুম ভেঙে গেল। বাইরে এসে বলল, ওফ, আবার কি হলো তোমাদের? প্রতিদিন এ বাড়িতে তোমাদের ঝগড়া চলবে, তাই না? কি ঝগড়া কি আমি করছি নাকি? তবে কি আমি ঝগড়া শুরু করেছি? আহা, কি শুরু করেছো কি তোমরা? এটা বাড়ি না অন্য কিছু? তুমি তো সবেতে আমারই দোষ দেখো। আমি দুজনকেই চুপ করতে বলছি। নিজের বাড়িতে একটু নিশ্চিন্ত হয়ে ঘুমাবো সেই উপায়ও নেই। তোমাদের ঝগড়াটা লাগলো কি নিয়ে শুনি? রোহিণী দিদিমণি এসেছিল আলুর দম আর রাধাবল্লভী নিয়ে। দাদাবাবুর রাগ, উনি আসার সাথে সাথেই কেন ওনাকে খবর দেয়নি। ঘরে কেউ আসলে সাথে সাথে তোমাকে খবর দিতে হবে নাকি সীমান্ত? খবর না দেওয়ার ফলে কি অ্যাক্সিডেন্টটা ঘটলো সেটা জিজ্ঞেস করো বলাইদাকে। বলাইদা স্মৃতি রোমন্থন করে নিজে নিজেই হেসে ফেলল। এটা দেখে আমার মাথা গেল আরো গরম হয়ে। দেখেছো দেখেছো অমলেন্দু আবার হাসছে। তা উনি যদি ভিজে গায়ে গামছা জড়িয়ে দিদিমণির সামনে খাবারের গন্ধ শুকতে শুকতে চলে আসেন, সেটা কার দোষ দাদাবাবু আপনি বলুন তো? হ্যাঁ, বলছো কি? একেবারে রোহিণীর সামনে? তার বলছি কি দাদাবাবু, ওহ বাবা, সেই দৃশ্য একেবারে ভোলার নয়। এবার যেন সেই দৃশ্য কল্পনা করেই অমলেন্দু ও বলাইদার হাসিতে যোগ দিল। এই এই অমলেন্দু, তোমার এই পাতানো বোন এসে কিন্তু আমাদের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছে। দেখবে একদিন এই মেয়েই আমাদের সম্পর্ক পাল্টে দেবে, এই আমি বলে রাখলাম। কেন যে মেয়েটাকে আমাদের মধ্যে এনে ঢোকালে? ব্যস্ত ছিলাম। মেয়েটার সাথে কেন জানি না খুব একটা একাত্ম অনুভব করি সীমান্ত। আমার পক্ষে সম্ভব হলে ওকে সারা জীবন আমার কাছেই রেখে দিতাম। সারাটা জীবন চেয়ে এসেছি আমার একটা ছোট বোন থাকুক, যাকে আমি আমার মেয়ের মতো তৈরি করব। রোহিণী আমার সেই স্বপ্নের বাস্তব রূপ। এতই যদি শখ, তবে নিজে বিয়ে করে মেয়ের বাপ হয়ে তাকে তোমার মনের মতো করে বড় করো না বাপু। এই দামড়া মেয়েকে দিয়ে স্বপ্ন পূরণ করতে আসছো কেন? এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মেয়ে আর বোন কি কখনো এক হয় সীমান্ত? তাছাড়া বিয়ে আমি করব না। আমার জীবনের সাথে একটা মেয়েকে জড়ালে আমি আর স্বাধীনভাবে কাজ করতে পারবো না। এসব আমার পোষাবে না বস। বিয়ের কত সুবিধেও তো আছে, কি বলো বলাইদা? তবে তুমি একখানা বউ আনো না বাপু, আমার হাড় জোড়োয়। আমি বিয়ে করলে সে যে অমলেন্দুর থেকে আমাকে আলাদা করে দেবে না, তার গ্যারেন্টি কে দেবে? আজকাল বিয়ের পর ভাইয়ে ভাইয়ে হাতাহাতি লাঠালাঠি এসব তো লেগেই আছে। আমাদের তো সেখানে সম্পর্কের কোনো নামও নেই। আমাদের দুজনের একে অপরের সাথে থাকতে ভালো লাগে বলেই আছি। সম্পর্ক কি শুধু নামেই গুরুত্ব পায় সীমান্ত? তোমার উপর যতটা ভরসা করি, দরকারে যতটা শাসন করি, আবার কখনো সখনো একটু রাগ অভিমানও করি, সেটা আত্মার সম্পর্ক না থাকলে কি সম্ভব হয়? তুমি হলে আমার আত্মার আত্মীয়। অনেক হলো, এবার চোখে মুখে জল দিয়ে খেতে বসো তো দুজনে। রাধাবল্লভীগুলো সব জড়িয়ে গেল। হ্যাঁ বলাইদা, খাবারটা বাড়ো। আলুর দমের গন্ধে পেটে ছুঁচো ডন বৈঠক করছে। এই তো একটু আগেই রোহিণীকে নিয়ে তোমার কত আপত্তি ছিল।
এখন তার জন্যই বলাইদা সেঁকা পাউরুটির বদলে মুখে রাধা পল্লবী তুলতে পারছো? মেয়েটার রান্নার হাত কিন্তু খুব ভালো দাদাবাবু। যার ঘরে বউ হয়ে যাবে তার সৌভাগ্য। তোমাদের মতো পুরনো দিনের লোকেদের নিয়েই এক সমস্যা বলাইদা। সুযোগ পেলেই বিয়ের পিছনে পড়ে যাও। সংসারে বিয়ে ছাড়াও তো অনেক কিছু করার আছে। রোহিণীর জন্য একটা কাজ ঠিক করেছি, বেসরকারি নিউজ চ্যানেলে নিউজ রিডারের কাজ। মাইনে একটু কম, তবে এই কাজ ওর জার্নালিজম পড়ার পর কাজ দেবে। তা তোমার বোন কাজ করলে নিজের পড়া করবে কখন? সেটাও নিজে নিজে ঠিক ম্যানেজ করে নেবে। দেখো আবার ম্যাডাম কি বলেন। সে দেখা যাবে। এখন চলো তো রাধা পল্লবীতে মনোনিবেশ করি। হয়েছে ভালোই, গরম গরম হলে আরো ভালো লাগতো। দিদিমণি তো গরম গরমে দিয়ে গিয়েছিল, তুমিই তো ঝগড়া করে দেরি করলে। তুমি তুমি আবার আমাকে ঝগড়ুটে বললে বলাইদা, তাও আবার অমলেন্দুর সামনে। আবার শুরু করেছো? আমি কিন্তু কিচ্ছু বলিনি দাদাবাবু। আর বলবেও না। খেয়ে নিয়ে যে যার কাজে যাও। ঠিক 1 মাস পরে আজ আবার দ্বিতীয় খুনটা হলো। শহরের বিখ্যাত ব্যবসায়ী জয় মহন্ত। এবারেও লাশের অক্ষিগোলক বের করে নিয়ে তাতে সীসা গলিয়ে লুডোর 2 খোদাই করা। কি হচ্ছে বলতো শহরে? এইভাবে কেউ খুন করে যাচ্ছে, অথচ পুলিশ তার কোনো সূত্র পাচ্ছে না। এদের মতো মানুষদের যদি এই হাল হয়, তবে আমাদের মতো সাধারণ মানুষের সুরক্ষার কি হবে? বুঝলে সীমান্ত, খুন হওয়া আরো বাকি বলে আমার মনে হয়। এগুলো কি কোনো পাগলের কাজ? খুনি যে সীসা গলিয়ে ব্যবহার করছে, এই সীসা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বিস্তারিত না থাকলেও এই সীসা যে ব্যাটারি তৈরিতে মুখ্য ভূমিকা নেয় এটা জানি। চিকিৎসকদের মতে সীসার রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ওয়েট ব্যাটারির ভেতরে অ্যাসিড মিশ্রিত জমাট বজ্র বা সীসা মাটির গর্তে চুল্লির মধ্যে সাজিয়ে রেখে কাঠ ও কয়লা দিয়ে আগুন ধরিয়ে ডিজেল চালিত যন্ত্র দিয়ে বাতাস দেয়। বজ্র আগুনে পুড়ে তরল সীসা হয়। লম্বা চামচ দিয়ে বজ্র সরিয়ে সীসা আলাদা করে লোহার কড়াইয়ে রাখা হয়। এই সীসা গলানোর সময় যে ধোঁয়াটা বের হয়, সেটা শুধু মানুষ নয়, গাছেদেরও প্রাণ নিয়ে নিতে পারে। ব্যবসায়িক ভাষায় এইসব জায়গাকে বলা হয় ভাট্টি। বাংলাদেশে এইসব ভাট্টির ফলে প্রচুর পরিবেশ দূষণের ঘটনা সামনে এসেছে। বলো কি, এত মারাত্মক এই সীসা? তবে খুনি বেছে বেছে এই সীসাকেই বাঁচলো কেন? উত্তর তো খুনি তোমাকে দিতে পারবে হে সখা। তবে চলো খুনিকে খুঁজি। খুঁজি বললেই তো আর খুঁজতে বের হওয়া যায় না, তাই না? কোনো কারণ ছাড়া আমরা এই ব্যাপারে নাক গলাতে পারি না। কেউ ডাকলে সেটা আলাদা ব্যাপার। তার মানে তদন্তের ইচ্ছা তোমার আছে? সত্যিটা তো জানার ইচ্ছা আছে বন্ধু, সুযোগটা পাচ্ছি না খালি। রোহিণী ক্লাস করে ফেরার পথে একবার অমলেন্দুর কাছে এলো। আমি তখনও লিখছি। বলাইদার কাছে খোঁজ নিয়ে সোজা অমলেন্দুর ঘরে চলে গেল। সেই ঘটনার পর মেয়েটার এখনো আক্কেল হয়নি দেখছি। আমার ঘর থেকেই ওদের কথোপকথন শুনতে পেলাম। দাদা, ঘুমোচ্ছ? আয় না রে, আয় আয় আয়, ঘরে আয়। আজ গাজরের হালুয়া বানিয়েছি, খেয়ে দেখো তো। আমি যদিও ভোজন রসিক নই, তবু তুই ভালো রান্না করছিস। তা রান্না নিয়ে কি ভবিষ্যৎ চিন্তা করছিস নাকি? আরে না না, রান্নাটা আমার রিল্যাক্সেশন, আর পেশা করব জার্নালিজমকেই। একটা কাজের খোঁজ পেয়েছি, ভেবে দেখিস করবি কিনা। তুমি দেখলেই হবে। আরে কাজটা তো শোন আগে। তুমি যখন দেখেছো তাহলে আমার আর কিছু বলার নেই। তাছাড়া একটা কাজ আমার এখন খুব দরকার দাদা, সেটা তো তুমি জানোই। এতটাই ভরসা করিস আমার উপর? তুমি না থাকলে তো কবেই তলিয়ে যেতাম দাদা। তবে বিয়েটাও আমার পছন্দই করবি তো? বিয়ে আর করবো না দাদা। ভালোবাসা জীবনে একবারই আসে, তাকে যখন হারিয়েছি তখন অন্য কারোকে আর অপরূপতার জায়গা দিতে পারবো না। বিয়ে করলে সেই মানুষটার ওপর অবিচার করা হবে। কি দরকার অন্য একজনের কষ্টের কারণ হয়? তার থেকে বরং অপরূপদার স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। সে পরে দেখা যাবে। এখন শোন, কাজটার কথা বলি। সেটাই ভালো, বলো তুমি।
তাজা নিউজ চ্যানেলের নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, নতুন খুলেছে তো চ্যানেলটা। মাফিয়া গণেশের মার্ডারের নিউজটা তো ওরাই আগে কভার করেছে। নতুন হলেও বেশ ভালো কাজ করছে বলো। হ্যাঁ, কাজ বেশ ভালোই করছে। আমার দূরদর্শিতা বলছে খুব তাড়াতাড়ি ওরা টপ চ্যানেলদের মধ্যে একজন হয়ে উঠবে। গণেশের কেসটা যে জার্নালিস্ট কভার করেছে সে বেশ গভীরে গিয়েই তদন্ত করছে। গণেশের পর ইন্ডাস্ট্রিয়ালিস্ট জয় মহন্তের মৃত্যু, তারপর আজ মিলন সাপুইও তো একইভাবে খুন হলো বলো, তাও আবার শহরের 2 কোণায়। তুই কি কেসটা নিয়ে স্টাডি করেছিস কিছু? আরে না গো দাদা, নিউজ থেকে যেটুকু তথ্য পাওয়া গেছে সেটুকুই আমার জ্ঞান। আচ্ছা, তোমার কি মনে হয় দাদা, আইবল বের করে সেখানে সীসা ঢালছে মানে কেন? মনে হচ্ছে ওটা জাস্ট নাম্বারিং করার জন্য করছে। নাম্বারিং করার জন্য? কিন্তু তার জন্য তো আরও অনেক উপায় আছে। সেসব ছেড়ে মানে সীসা গলেই বা কেন? আর ওই যে লুডোর ছক্কা, ওটাই বা কেন? এই তো তোর মাথায় কাজ করতে শুরু করেছে। আরও প্রশ্ন খোঁজ, সেসব প্রশ্নের উত্তর পেলেই দেখবি অনেকটা সত্য উন্মোচন হয়ে যাবে। প্রশ্নটা খুব দরকারি। ওকে, ঠিক আছে, মনে রাখবো। আচ্ছা, যা বলছিলাম সেটা শোন এখন। বলো। এই চ্যানেলের জন্য একজন নিউজ রিডারের দরকার আছে। নতুন চ্যানেল, তাই মাইনেটা একটু কম। হ্যাঁ দাদা, কোনো অসুবিধা নেই, করব। কবে থেকে করতে হবে জানাতে বলো। তবে কালকেই চল, একবার সামনাসামনি কথা বলিয়ে দিই। কখন যেতে হবে? তোর ক্লাস হয়ে গেলে আমাকে একটা রিং করিস, তখন বলে দেবো কোথায় আসতে হবে। ঠিক আছে, এখন আসছি। ঠিক আছে, আয়। ইতিমধ্যে রোহিণী নতুন কাজে যোগ দিয়েছে। এতদিন ধরে নিউজ পড়ে বাড়ি ফেরার পর প্রতিদিন সে তার নতুন কাজের অভিজ্ঞতা শেয়ার করে গেছে তার দাদার কাছে। আজ শুধু তার ব্যতিক্রম ঘটেছে। অমলেন্দু বেশ কিছুক্ষণ ধরে বারবার ঘড়ির দিকে চেয়ে আনচান করছে। শেষে বলাইদাকে ডেকে জিজ্ঞেস করল, বলাইদা, ও বলাইদা। বলো। রোহিণী এসেছিল? কই না তো। কি যে হলো মেয়েটার, বাড়ি ফিরেছে কিনা কে জানে। তাও তো বলতে পারছি না। এমন সময় বাইরে দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। অমলেন্দু বলল, পরাশরদা ঢুকছেন, ওনাকে একবার জিজ্ঞাসা করি। অমলেন্দু নিজেই দরজা খুলে দাঁড়ালো। কি হে, খবর কি তোমাদের? আমরা তো ঠিক আছি, আপনার খবর কি? আগে তাও মাঝে মধ্যে আসতেন নিচে, বেশ আড্ডা হতো, এখন তো ভুলেই গেছেন দেখছি। আরে না না, তোমাদের ভুলে যাব কেন? তোমাদের কি ভুলে যাওয়া যায়? তোমার বোনটি আসার পর সে প্রতিদিন কিছু না কিছু রান্না করছে, আর আমি অফিস থেকে ফিরলেই বসিয়ে দিচ্ছে টেস্ট করতে। পেট পুরে ভালো মন্দ খেয়ে খেয়ে দেখছো না কেমন মোটা হয়ে যাচ্ছি। তাহলে তো রোহিণীকে এখানে এনে ভুল করে ফেলেছি পরাশরদা, ওর অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে দেখছি। আরে আরে আরে, এমন অনর্থ করো না অমলেন্দু, করো না। রোহিণী আসাতে তোমার বৌদি একজন সঙ্গী পেয়ে গেছে, এখন আর আমার উপর আগের মতো খিচখিচ করে না। তবে দিনকাল যা পড়েছে, মেয়েটা ঘরে না ফেরা পর্যন্ত ভয় লাগে। ভয় কিসের পরাশরদা? নিউজ করলেই দেখছো না খুনের ছড়াছড়ি, তাও আবার যে সে খুন, এমন নৃশংস খুনের কথা তো জন্মেও শুনিনি বাবা। তা ঠিক বলেছেন, তবে রোহিণীর কোনো রিস্ক নেই। রাত হলে ওদের গাড়ি তো বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। ওতেও আর ভরসা কোথায় ভায়া? এই তো কাল রাতের ঘটনা, ওদের একজন রিপোর্টার রাতে কাজ ছেড়ে বাড়ি ফিরছিল। ওদের গাড়ি তার বাড়ির আগের ছোট গলির সামনে নামিয়ে দিয়ে চলে গেছে। আজ জানা যাচ্ছে সে মেয়ে নাকি বাড়িতেই ঢোকেনি। বলছেন কি দাদা? এত কিছু হয়ে গেল, রোহিণী আমাকে কিছু জানালো না? এই ঘটনা নিয়েই তো রোহিণী খুব টেনশনে আছে। তোমার বৌদি বলল এসে স্নানও করেনি, দাঁতে কিছু কাটেও নি মেয়েটা। এতক্ষণ ধরে তোমার বৌদি বোঝানোর চেষ্টা করছে, সে মেয়ে ঘরের দরজা দিয়ে বসে আছে, দরজা মোটেই খুলছে না। একবার চলুন তো দেখি। আমাকে ডাকেননি কেন? তোমাদের উপরে ডাকবো বলেই তো ভাবছিলাম, তার আগেই দেখি তুমি দরজায় দাঁড়িয়ে। চলো তাহলে, চলো। হ্যাঁ হ্যাঁ চলুন, দরজা খোলো রোহিণী। আমাকে একটু একা থাকতে দাও দাদা। রোহিণী এবার দরজা খুলে সরে দাঁড়ায়। এসব কি? তোকে তো আমি বুদ্ধিমান মেয়ে ভাবতাম। ঘরে দরজা বন্ধ করে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে? বল, আমায় বল, কি হয়েছে? তোমার মনে আছে দাদা, গণেশ মণ্ডলের কেসটা যে রিপোর্টার দেখছিল, তাকে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। সে তো বুঝলাম, তুই কেন দরজা বন্ধ করে বসে আছিস? কাল রাতে আমরা একই গাড়িতে পাশাপাশি বসে ফিরেছি, অথচ আজ সে নিখোঁজ।
দেখ, তুই যে পেশায় আছিস সেখানে এমন অনেক কিছুর মুখোমুখি তোকে হতে হবে। এই একটুতেই হেরে গেলে কিন্তু চলবে না। একটু আমার ঘরে এসো দাদা। নিজের ঘরে ঢুকেই তোষকের নিচ থেকে একটা ডায়েরি বের করে অমলেন্দুর হাতে দিল সে। এটা কি? এটা শুভমিতাদির ডায়েরি। কাল রাতে নামার সময় দেখলাম সেটা পড়েছিল। ভেবেছিলাম আজ অফিসে আসলে দিয়ে দেব, আর অফিসে গিয়ে শুনলাম দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম ডায়েরিটা পুলিশের হাতে তুলে দেব, ডায়েরি থেকে যদি কোনো সূত্র পাওয়া যায়। এখন ডায়েরিটা পড়ে যা বুঝছি, তাতে পুলিশের হাতে পড়লে বিপদ আরও বাড়বে, বই কমবে না। কি আছে এতে? শহরে যে সিরিয়াল কিলিং শুরু হয়েছে গণেশ মণ্ডলের থেকে, তার অনেক গোপন তথ্য দিদি তদন্ত করে জেনে গিয়েছিল। তাই হয়তো দিদিকে অপহরণ করেছে। আমি পড়তে পারি? হ্যাঁ দাদা, পড়ে দেখো। ডায়েরিটা পড়া শেষ করে আমি তোমার কাছেই যেতাম। ডায়েরিটা তোর কাছে আছে সেটা আর কে জানে? গাড়ি ড্রাইভার জানে। তুই সাবধানে থাকিস মা। এবার অফিসের গাড়ি থেকে নামার আগে ফোন করবি। আমরা কেউ একজন গিয়ে তোকে বাড়ি নিয়ে আসবো। একলা চলাফেরা করবি না। এই সিরিয়াল কিলিংয়ের পিছনে অনেক বড় বড় হাত আছে বলে আমার ধারণা। দাদা, ও দাদা, তুমি একবার দেখবে শুভমিতাদিকে তুমি খুঁজে বের করতে পারো কিনা? আর বাড়ির লোকেরা চাইলে আমি দেখতেই পারি। ওনার পরিবারের কেউ নেই, উনি একা থাকতেন এখানে, ওনার ওই পৈতৃক বাড়িতে। আচ্ছা, দেখছি কি করা যায়। তুই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কর। আচ্ছা। রাত জেগে অমলেন্দু ডায়েরিটা পড়া শেষ করে ফেলেছে। এটা অবশ্য ওর ক্ষেত্রে নতুন কিছু নয়। অমলেন্দু নিজেকেই বইয়ের পোকা বলেই আখ্যায়িত করে। সকালে আমার সামনে ডায়েরিটা রাখলো, ফোন তুলে কাউকে ফোন করলো। হ্যালো সহদেব, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমাদের খবর কি বলো? নতুন কেস পেয়েছো বুঝি? তা একটা পেয়েছি বটে। বলো, কি করতে পারি তোমার জন্য? শহরে সিসার যে সিরিয়াল কিলিং চলছে সেটার ব্যাপারে কিছু তথ্য লাগবে আমার। একেবারে শহরের সিরিয়াল কিলিং এর কেস? আরে না না না, কেসটা সিরিয়াল কিলিং এর নয়, একটা মেয়ে মিসিং সেটার কেস। রিপোর্টার। তুমি কি শুভমিতার মিসিং কেসটা দেখছো? ইয়েস, দেখছি। এই দুটোর মধ্যে লিঙ্ক কি? আসলে শুভমিতাই কেস রিলেটেড তদন্ত করতে গিয়ে নিরুদ্দেশ হয়েছে বলে আমার ধারণা। এই কেসের জন্যই কেউ বা কারা শুভমিতাকে হুমকিও দিচ্ছিল। বলো কি? এত বড় তথ্য শুভমিতা পুলিশে জানালো না কেন? শুভমিতার ডায়েরি অনুযায়ী পুলিশের কেউ এই সবের সাথে জড়িত, যে খুনিকে তথ্য সরবরাহ করছে। বাবা, বলছো কি হে? এটা কি করে সম্ভব? সেটাই তো দেখতে হবে সহদেব। শুভমিতার ডায়েরির তথ্যগুলো আসলে কতটা জেনুইন। আমি কি করতে পারি তোমার জন্য বলো? এই কেস যে দুটো অফিসারের আন্ডারে আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে দেখো। আর একটা হেল্প লাগবে। বলো। সিরিয়াল কিলিং এর সব কটা কেসের পোস্টমর্টেম রিপোর্ট আমার লাগবে। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি জানাচ্ছি তোমায়। অপেক্ষায় থাকলাম। আশা করি অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হবে। রাখছি। রাখো। ফোনটা রেখে আমার সামনের চেয়ারে গা এলিয়ে দিয়ে অমলেন্দু বলল, মনে হচ্ছে আমার মনের স্বাদ পূর্ণ হতে চলেছে। মানে শহরের সিরিয়াল কিলারের কেসটা হাতে না পেলেও এর সাথে জড়িত একটা কেস হাতের নাগালে পেয়েছি। কি হেয়ালি করছো, ঝেড়ে কাশো না। আরে রোহিণীর চ্যানেলের যে রিপোর্টার নিখোঁজ হয়েছে তার কেসটা নেব ভাবছি। উনি কিন্তু এই কেসে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। হয়তো এই কারণেই ওনাকে সরিয়ে ফেলা হলো। হতেই পারে, অসম্ভব কিছু নয়। তা কি জানতে পারলে ওনার ডায়েরি থেকে? কোনো অচেনা নারী ফেসবুক মেসেঞ্জারে খুন হওয়া ব্যক্তিদের অতীত নিয়ে তদন্ত করতে উপদেশ দিয়েছিল শুভমিতাকে। তা ওনার কেসটা দিল কে তোমাকে? অমলেন্দুর ফোনে টুংটাং শব্দে মেসেজ ঢুকলো। সেই মেসেজে চোখ বোলাতে বোলাতেই অমলেন্দু বলল, ওনার আত্মীয় স্বজন বলতে কেউ নেই। চ্যানেলের অফিস থেকে ফেরার পথেই যেহেতু ঘটনাটা ঘটেছে, তাই ওনারা উদ্যোগ নিলেই কেসটা তদন্ত করতে পারবো। আর টাকার ব্যাপারটা? আবার তুমি টাকার কথা শুরু করলে, তোমাকে যে কি করে বোঝাই। আচ্ছা বলো, এখন কি করণীয় আমাদের? প্রথমে এই সিসার উৎস খুঁজতে হবে। কি করে? দেখো সুবান্ত, যে বা যারা এই কাজ করছে তারা নিশ্চয়ই অবৈধ সোর্স থেকে
সীসা আনছে। এবার আগে সেই অবৈধ সোর্সটাকে আমাদের খুঁজে বার করতে হবে। সেটা কিভাবে করবে ভেবেছো? একটা আইডিয়া তো আছে, তবে হেল্প লাগবে। ভাবছি কার হেল্প নেব। কেমন হেল্প? দেখো সীমান্ত, তোমাকে আগেও বলেছি সীসা মানব শরীরের পক্ষে কতটা ক্ষতিকর। অবৈধ ভাট্টিগুলো রমরমা বাংলাদেশে হলেও এইখানে নিশ্চয়ই কোথাও না কোথাও তো ভাট্টি আছেই আছে। না হলে লাশের চোখে সীসা গলিয়ে ঢালা সম্ভব নয়। আর সেই ভাট্টি খুনের জায়গার আশেপাশেই কোথাও না কোথাও হওয়ার কথা। না হলে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী যে সময় লাগছে খুন হওয়া থেকে লাশ পাওয়া পর্যন্ত, সেই সময়ের মধ্যে খুন করে সীসা গলিয়ে ঢেলে লাশ অন্য জায়গায় নিয়ে গিয়ে ফেলা সম্ভব নয়। সময় সম্পর্কে এতটা শিওর হচ্ছ কি করে? এই যে সহদেব আমাকে এইমাত্র পোস্টমর্টম রিপোর্টটা পাঠিয়েছে, কোনো লাশেই পচন ধরার উল্লেখ নেই। তার মানে মৃত্যুর পরে খুব বেশি সময় পায়নি লাশটা পচন শুরু হওয়ার জন্য। তোমার নজর বটে। আমি তো আর মহামানব নই হে, তোমার মতোই সাধারণ মানুষ। শুধু যে কাজটা করি তাতে চোখ কান খুলে রেখে সাধারণ তথ্য দিয়ে সমস্যার সমাধান করি। যে হেল্পের ব্যাপারে বলছিলে সেটা বলো। ও হ্যাঁ, সীসার বিষাক্ত গ্যাস মানুষের শরীরে নানা রকমের সমস্যার সৃষ্টি করে, আর ছোট বাচ্চাদের হাড় এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে দারুণ ক্ষতি করে। এখন আমাদের সেই সব এলাকা খুঁজে বের করতে হবে যেখানে এই ধরনের সমস্যা আছে। আমার এক বন্ধু স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, তার কাছ থেকে তোমার জন্য কোনো সাহায্য চাইতে পারি? আগে বলনি কেন? সব হসপিটাল থেকে তথ্য তো স্বাস্থ্য দপ্তরই যায়। ওখান থেকে নিশ্চয়ই আমরা একটা এলাকা শর্ট আউট করতে পারবো। তুমি দেখো কোনো সাহায্য পাওয়া যায় কিনা। তোমার ফোনটা দাও, আমি ডায়েরিটা আনছি। এখন আর কেউ ডায়েরিতে নাম্বার লিখে রাখে না সীমান্ত। নিজেকে একটু আপডেট করো এবার। একটা ফোন কিনতে বলি, সেটাও তো কেনো না। দরকার কি আছে আমার ফোনের? তোমার ফোন দিয়ে তো দিব্যি চলছে। ফোন থাকলে অনেক হ্যাপা, আর একবারে নেশা ধরে গেলে ও সর্বনাশ হয়ে যাবে। আমার লেখালেখি মাথায় উঠবে, তখন আমি মোবাইলের নেশাতে বুঁদ হয়ে পড়ে থাকবো। তার থেকে আমি এই বেশ ভালো আছি। আমার বন্ধুর সাথে এতদিন পর কথা বলে বেশ ভালোই লাগলো। একটু সময় লাগলো সব তথ্য বের করে জানাতে, তবে কাজটা হয়ে গেল, এটাই অনেক বড় কথা। বিকেলের দিকে একটা এলাকার খবর মিলল। জায়গাটা এখান থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত জঙ্গলে ঘেরা একটা ছোট্ট গ্রাম। 25-30টা পরিবার নিয়ে এই গ্রাম। নাম উত্তরপাড়া। এই গ্রামের প্রতিটা বাচ্চার মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত। প্রত্যেকেই ডিসলেক্সিয়া নামক একটা রোগে আক্রান্ত। প্রাপ্তবয়স্করাও ভুগছে শ্বাসকষ্ট, অ্যানিমিয়া, ব্লাড প্রেশারের অস্বাভাবিক বৃদ্ধি, বৃক্কের নানা উপসর্গ বা গর্ভপাতজনিত রোগে। এগুলো সবই সীসার পার্শ্ব প্রতিক্রিয়া বলে বিবেচিত হয়। কি করবে অমলেন্দু? যাবে নাকি সশরীরে একবার? যেতে তো হবেই একবার। ওখানে কাদের যাতায়াত সেটা তো জানতে হবে। ওরা কি এত সহজে আমাদের ওদের এলাকায় ঢুকতে দেবে? না দেওয়াটাই তো স্বাভাবিক। তাহলে কি করবে? ছদ্মবেশে যেতে হবে আমাদের। এসব ছোট এলাকায় সবকিছু ওরা নিজেরাই করে থাকে। বাইরে থেকে গিয়ে কি পরিচয় ঢুকবে শুনি? এক কাজ করো, তোমার বন্ধুকে বলো তো তোমার পরিচিত একটা এনজিও থেকে দুজন ওই এলাকাতে যেতে চাইছে। কিছু অর্ডিনারি ওষুধপত্র বিলি করবে আর গ্রামের সচেতনতা অভিযান চালাবে বলে। আচ্ছা। অবশেষে আমার বন্ধু নিমরাজি হয়ে গেল। আসলে ওখানের লোকেরা অচেনা লোকেদের সাথে সহযোগিতায় উৎসাহী নয়, তাই আমার বন্ধু একটু ভয়ে আছে। শেষে বলল সে সব ব্যবস্থা করে দেবে, তবে পরের সপ্তাহে যেতে পারবো, তার আগে কোনো মতেই হবে না। তুষার আর জয়ন্তী 2 মাস আগেই তাদের কেনা নতুন ফ্ল্যাটে শিফট করেছে। রাতে খুব ঝড় বৃষ্টি হলো শহরে। অনেক গাছ পড়ে গেছে, তাই শহরের বিভিন্ন স্থানে আজ লোডশেডিং হয়ে আছে। তুষারদের ফ্ল্যাটটাও তার ব্যতিক্রম নয়। তবে ফ্ল্যাটে জেনারেটর থাকার দরুন ফ্ল্যাট আর তার সামনের কিছুটা অংশ আলোকিত আছে এই বিপর্যয়ের রাতেও। ঘরে বৃষ্টির জল আসছে কিনা দেখতে গিয়ে থমকে দাঁড়ালো তুষার। ওদের ফ্ল্যাটের পেছনের দিকের রাস্তায় ওদের জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়, তবে আজ ঝড় বৃষ্টির দরুন দৃশ্যমানতা কমে গেছে। আবছা আলোয় তুষার দেখল
একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি থেকে 4 জন একটা মানুষকে পাঁজা কোলা করে নামিয়ে রাস্তার পাশে ছুঁড়ে ফেলে দিল। সকলেই রেনকোট জাতীয় কিছু পড়েছিল। তাদের ব্যাপারে কিছুই দেখা গেল না। মানুষটাকে ঝোপের মধ্যে ফেলে দিয়ে ওরা আবার গাড়িতে উঠে চলে গেল। তুষার বৃথা চেষ্টা করল গাড়ির নম্বর প্লেটটা দেখার। বেশ কিছুক্ষণ সময় কাটার পরেও ঝোপ থেকে আর কোনো মানুষের উপস্থিতি টের পাওয়া গেল না। জানলার ধার থেকে সরে না গিয়ে ওখান থেকেই ডাকলো, জয়ন্তী, ও জয়ন্তী, তাড়াতাড়ি একবার এ ঘরে এসো। কি হয়েছে? কি একটা জানলাও কি একা বন্ধ করতে পারো না? তুমি আগে এসো। কি হয়েছে কি বলো তো? ওই ঝোপটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, তা তো দেখতে পাচ্ছি, কিন্তু কি হয়েছে ওখানে? একটু আগেই একটা সাদা গাড়িতে কয়েকজন লোক এসে মানুষের মতো কিছু একটা ফেলে গেল। এই ঝড় জলের রাতে কেউ মানুষ ফেলে গেল, তাই না? ইয়ার কি মারার জায়গা পাও না তুমি? আমি অত সহজে বোকা হব না। আরে না গো, আমি সত্যি বলছি। এখন কি আমার পুলিশকে ফোন করা উচিত? আচ্ছা, পুলিশে খবর দেওয়ার পর যদি জানা যায় ওটা মানুষ নয়, তখন তোমার হাল কি হবে তুমি ভেবে দেখেছো একবার? আর যদি সত্যি মানুষ হয়, আর যদি তার আমাদের সাহায্য দরকার হয়, তখন এখনো হয়তো আমাদের সাহায্য পেলে মানুষটা বেঁচে যেতে পারে। একটা মানুষের মৃত্যুর কারণ হতে তোমার ভালো লাগবে? তা লাগবে না মানছি, তবে পুলিশের হ্যাপা কে সামলাবে বলো তো শুনি? একবার ফ্ল্যাটের অফিসে খবর দিই, তারপর ওরা যা ভালো বুঝে তাই করবে। তাই দাও বড়। পরদিন সকালে তুষারদের ফ্ল্যাটের পেছনে অনেক লোকের জমায়েত। শহরে সিরিয়াল কিলিংয়ের 4র্থ হত্যা এটা। এবারে চোখের শিশার মধ্যে 4টে বিন্দু খোদাই করা। ফতেপুরের নামকরা উকিল ছিলেন ইনি। প্রায়শই মনোজ পাণ্ডের কেসের চর্চা চলত খবরের কাগজে। সেই সুবাদেই পাশের রাজ্যে মানুষ হওয়া সত্ত্বেও এত তাড়াতাড়ি ওনাকে শনাক্ত করা গেছে। পুলিশ যথারীতি তুষারের বয়ান লিপিবদ্ধ করে নিয়ে চলে গেল। চারপাশের অনেক রিপোর্টারের প্রশ্নবাণ উড়ে এলো। বুঝলে মুখার্জি, আমরা হলাম শাঁখের করাত। আমাদের জনতাও কাটবে, উপরতলার লোকও কাটবে। এখন তবে কি করবেন স্যার? কেটে পড়ো। অমলেন্দু, ও অমলেন্দু, কি হলো আবার? আমার সেই বন্ধু ফোন করেছিল, বলছে ওখানে অলরেডি একটা এনজিও কাজ করছে, অন্য এনজিও ওখানে দরকার নেই। দরকার নেই তার মানে ওখানে আমাদের ঢুকতে দেবে না? তোমাকে তো আগেই বলেছিলাম। ঠিক আছে, ওনাকে বলো এই নতুন এনজিও আগের এনজিওর সাথে মিলে কাজ করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাই। বলছো যখন আমি বলে দেখব, তবে কাজ কতটা হবে তা নিয়ে আমার যথেষ্ট সংশয় আছে এখনো। এই বুদ্ধি কাজ করবে? যদি রাজি হয় তাহলেও আমাদের লাভ হবে কি? আমরা তো আর ওখানে গিয়ে খোঁজ খবর কিছু নিতে পারবো না। মানছি, তবে ওরা বাইরের লোককে ওখানে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র এই এনজিও ছাড়া। এখানে সম্ভাবনা খুবই বেশি খনি বা তার লোক এই এনজিওর সাথে জড়িত। তাকে শনাক্ত করতে পারলে তার সূত্র ধরে আমরা খুনি পর্যন্ত পৌঁছতে পারি। দেখে নাও চেষ্টা করে। আমি এখনই কল করছি, তোমার ফোনটা দাও। হ্যালো। বারান্দা থেকে কথা শেষ করে ঘরে ঢুকতেই অমলেন্দু জিজ্ঞেস করলো, কিছু হলো? এনজিও রাজি হয়েছে দেখা করতে। কাল সকাল 11টার সময় ডক্টর বিকাশ সাঁতরার সাথে ওনার চেম্বারে দেখা করতে বলেছে। কিসের ডক্টর উনি? অত শত জানি না বাবু, যেতে বললেন তাই তোমাকে জানিয়ে রাখলাম। কালকে কিন্তু তৈরি থেকো, তবে একটু মেকআপ করে যেতে হবে আমাদের। মেকআপ কেন আবার? আমার মন বলছে ওখানে আমাদের এক না এক সময় যেতেই হবে। আমার মন বলছে ওখানে আমাদের এক না এক সময় যেতেই হবে। ওরা আমাদের অ্যালাউ করবে না ওখানে যেতে, তাই এখন ছদ্মবেশটাই আমাদের পরিচয় হোক। জো হুকুম মেরে আকা। অতএব আমরা দুজনে একটু সাজগোজ করে চললাম ডক্টর বিকাশ সাঁতরার চেম্বারে। বাইরে ওনার নামের বোর্ড দেখে জানতে পারলাম উনি একজন পালমোনোলজিস্ট, মানে ফুসফুসের ডাক্তার। যথাসময়ে আমাদের ডাক পড়লো ওনার চেম্বারে। আসতে পারি? আসুন আসুন, বসুন। হ্যাঁ, ধন্যবাদ। তো বলুন, আমি কি করতে পারি আপনাদের জন্য? আমরা আসলে এমন জায়গার মানুষদের নিয়ে কাজ করি যারা বিশেষ কোনো রোগে আক্রান্ত। এই যেমন ধরুন, আর্সেনিক দূষিত এলাকায় গিয়ে আমরা তাদের প্রয়োজনীয় ওষুধ বিলি করি, সচেতন করি সেখানকার লোকেদের। আচ্ছা আচ্ছা, তা উত্তরপাড়াতে আপনারা এত আগ্রহ দেখাচ্ছেন কেন? হসপিটাল থেকে জানতে পেরেছি ওখানকার লোকেরা বিশেষ কিছু লক্ষণ নিয়ে ভুগছে।
বিশেষ করে ওখানকার বাচ্চারা। তাই ওদের নিয়ে একটু কাজ করতে চাইছিলাম। একটা কথা বলুন তো, ওখানকার মানুষেরা নাকি বাইরের লোকেদের কাছে ঘেঁষতে দেন না, তবে আপনারা কি করে কাজ করছেন ওই এলাকায়? সে অনেক গল্প। আসলে ওখানকার একটি মানসিক ভারসাম্যহীন কিশোর ছেলে পালিয়ে এসেছিল। পুলিশের হাতে ধরা পড়ে তার স্থান হয়েছিল সরকারি আবাসে। আমি কিছু জনসেবামূলক কাজে যুক্ত থাকার দরুন ওই আবাসে যাতায়াত করতাম। আমাকে দেখেই ছেলেটি তার কোনো বুড়োদার সঙ্গে আমাকে রিলেট করে ফেলেছিল। আমিও তার বুড়োদা হয়ে গেলাম। আমি উদ্যোগ নিয়ে ওকে ওর গ্রামে ফিরিয়ে দিতে যাই। ওখানে গিয়ে জানতে পারি যে ওর নিজের লোক বলতে আর কেউ বেঁচে নেই। মানসিক ভারসাম্যহীন হওয়া সত্ত্বেও ওখানকার লোকেরা সেই ছেলেটাকে আপন করে যত্ন করত। ও, ছেলেটার নামটাই তো বলা হয়নি আপনাদের। ছেলেটাকে ওরা শ্রাবণের এক বৃষ্টি ভেজা দিনে পেয়েছিল, তাই তার নাম রেখেছিল শ্রাবণ। শ্রাবণ তার বাবা মায়ের দেওয়া নামটাও বলতে পারেনি। আমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করে কয়েকজন বন্ধুর উদ্যোগে ওই এলাকায় বসবাস করা শ্রাবণ এবং ওর মতন আরও অনেক শিশুদের চিকিৎসা করি, ওষুধ দিই, এমনকি বিশেষ সময় সুষম খাদ্যের ব্যবস্থাও করে থাকি। এখন আপনারা বলুন, আপনারা কি করতে চান? আপনারা যখন ওদের চিকিৎসার ভার নিয়েছেন তখন ওদের প্রয়োজনীয় ওষুধের লিস্ট আমাদের দিলে আমরা কিনে দিতে পারি। এছাড়া আপনারা যদি রাজি থাকেন তবে কিছু জিনিস আমরা কিনে দিতে চাই, যেমন কিছু পোশাক, খাবার ইত্যাদি। আপনারাই সেটা ওদের বিলিয়ে দেবেন প্লিজ। ওয়েল, আমি একবার বাকি সকলের সঙ্গে কথা বলে আপনাদের ফাইনাল জানাচ্ছি। আশা করছি কারোরই আপত্তি হবে না। ওহ, অফকোর্স, টেক ইউর টাইম। ডক্টর বিকাশ সাঁতরা চেম্বার থেকে বেরিয়ে আমি প্রশ্ন করলাম, তুমি যে বলে আসলে কি কি সব কিনে দেবে, তার জন্য টাকা কোথা থেকে আসবে শুনি? কিছু তুমি দেবে আর কিছু আমি দেব। কেন? না, আমি কেন দিতে যাব? মাঝে মাঝে নিজের রোজগার থেকে কিছু দান ধ্যান করতে হয়, এতে পুণ্য সঞ্চয় হয়। তোমার দরকার হয় তো তুমি পুণ্য করো না বাবা, কে বারণ করেছে তোমায়? আমাকে কেন টানছো এর মধ্যে? তুমি কেমন যেন হয়ে যাচ্ছ সীমান্ত। তোমার থেকে রোহিণীকে বললে সে বরং এক কথায় রাজি হতো। এই, আমার সাথে ওর তুলনা করবে না বলে দিলাম। রোহিণীর কথায় মনে পড়ল, একটু আগে মেয়েটা ফোন করেছিল, অফিস থেকে বের হয়েছে, পরাশর দ্বারা বাড়িতে নেই, আমাকে যেতে হবে একটু সহদেবের কাছে। তুমি ওকে বাড়ি নিয়ে যেতে পারবে? রক্ষে করো বাপু, ও কাজ আমি করতে পারবো না। না না না, সেই জন্যই তো বলছিলাম। থাক, তার সাথে আমার তুলনা করবে না, নিয়ে আসবো, ঠিক আছে? তবে তুমি সামনের মোড় থেকে গাড়িটা ধরে চলে যাও। পাড়ার বড় রাস্তার ধারে রোহিণীর জন্য অপেক্ষা করতে লাগলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না অবশ্য। গাড়ি থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে বলল, আপনি এখানে কেন? দাদা বা পরেশদা কোথায়? তারা কেউ উপলব্ধ নেই বলেই আপনার বডিগার্ডের কাজ আমার ঘাড়ে পড়েছে। মনে হলো আমার কথা শুনে রোহিণী বেশ আনন্দ উপভোগ করল। একটু মুচকি হেসে বলল, চলুন তবে। আমি রোহিণীর পেছন পেছন হাঁটতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে রোহিণী থমকে দাঁড়ালো। এভাবে পিছন পিছন চললে লোকে ভাববে আমার পিছু নিয়েছেন। পাশে হাঁটতে পাচ্ছেন না? অগত্যা ম্যাডামের পাশে হাঁটতে শুরু করলাম। কিছুটা এগিয়ে যেতেই পাড়ার ছেলেরা আমাদের দুজনকে দেখেই নানান হিন্দি গানের কলি গাইতে লাগলো। আরে এ তো সেই প্যার দিওয়ানা হতা হ্যায়, মস্তানা হতা হ্যায়। আমি ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য পেছনে ফিরতে রোহিণী আমার হাত চেপে ধরল, কিছু না বলার ইশারা করলো। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও পিছিয়ে আসতে হলো। সব আপনার জন্য হলো, জানেন তো? আপনার কি মনে হয় আমার খুব আনন্দ হলো এরকম কথা শুনে? এরা তো ঝামেলা করতেই চাইছে। আপনি এগিয়ে গেলে ওরা তার সুযোগ নিত। কিছু ক্ষেত্রে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, বুঝলেন? একদম অমলেন্দুর বোনের মতো কথা বলছেন। হ্যাঁ, আমার অত ধৈর্য নেই, বুঝলেন? অমলেন্দুকে বলে দেবেন আর কখনো যেন আপনাকে আনতে আমাকে না পাঠায়। ঠিক আছে, তাই আমি বলে দেব। আজকেই বা এলেন কেন? আমি ঘরে ঢুকে দেখলাম বলাইদা তখন বাজারে যাচ্ছে মুদিখানার জিনিস আনতে। এই দেখো দাদাবাবু, চলে এসো। চা করবো নাকি? না থাক, অমলেন্দু আসুক, তারপর একেবারে করো। তাহলে কি আমি বাজারের কাজটা সেরে আসবো? হ্যাঁ, যাও। চললুম তবে। রোহিণী আমার দিকে না তাকিয়ে সোজা ওপরের ঘরে চলে গেল। আমিও আমার ঘরে গিয়ে স্নানে ঢুকলাম। গায়ে প্রথম মগ জল ঢালার সাথে সাথে কলিং বেল বেজে উঠল। এ নিশ্চয়ই বলাইদা, কিছু নিতে ভুলে গেছে হয়তো। একটু দাঁড়াক, আর কয়েক মগ জল ঢেলে বেরোবো একেবারে। ইতিমধ্যে আরও কয়েকবার বেলটা বাজল।
এবার বের হতেই হবে। মাথা মুছতে মুছতে বাইরে বেরিয়ে দেখি রোহিণী দরজা খুলে দিয়েছে। পাড়ার কিছু লোক এসেছেন পাড়ার বাসন্তী পুজোর চাঁদা চাইতে। রোহিণী বলল, পরেশদার বৌদিটা এখন নেই, আপনারা বরং পরে আসুন। তাহলে অমলেন্দুদার চাঁদাটা নিয়ে যাই নাকি? অমলেন্দু এখনো বাড়ি ফেরেনি। দেখলেন তো, আমাদের খবরটা ঠিকই ছিল। একটু আগে বলাইকে দেখলাম বাইরে যেতে। ঘরে কেউ না থাকার সুযোগে বুড়ো বলাইকে বের করে দিয়ে দুটো জোয়ান ছেলে মেয়ে ঘরের দরজা বন্ধ করে কি করছিলেন বলুন দেখি? কি সব বলছেন আপনারা? বলবো আবার কি, সবাই তো সব কিছু নিজের চোখেই দেখলো, আর এখানে বলার তো কিছু নেই। আপনারা এভাবে কোনো ভদ্রলোকের বাড়িতে এসে হুজ্জুতি করতে পারেন না। আর আপনি ভদ্রলোকের পাড়ায় এসে ব্যবসা করতে পারেন, আর আমরা কিছু বলতেও পারবো না, তাই তো? এমন সময় পরাশরদা বৌদি সহ বাড়ি ফিরল। কি হচ্ছেটা কি এখানে? এই তো এসে গেছেন। তা ভদ্রলোকের পাড়ায় থেকে মধুচক্র চালানোর কি ফল হতে পারে জানেন তো? এইসব কাজ বন্ধ করে এক্ষুনি এদের সকলকে বাড়ি থেকে তাড়ান, নাহলে ফলটা কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। কি সব বলছেন? হয়েছেটা কি সেটা বলবেন তো আগে। আরে আপনাদের অনুপস্থিতিতে এরা দুজনে একা ঘরে দরজা দিয়ে কি করছিল তা জানতে চাই আমরা। কি করছিল মানে কি? বাইরে থেকে এসে স্নান করছিলাম, তার মধ্যে এনারা এসে যা খুশি বলে চলেছেন। দুজনের মাথার চুলি দেখছি ভিজে, তাহলে কি? কথা শেষ না করে অর্থপূর্ণ খ্যাক খ্যাক হাসিতে কথার কুরুচিপূর্ণ অর্থ বুঝিয়ে দিলেন লোকরা। চুপ করুন আপনারা। এভাবে আমাকে অপমান করার অধিকার আপনাদের কে দিয়েছে? হ্যাঁ, আসল ঘটনা আমি বলছি পরেশদা। আজ বাড়ি ফেরার পথে পাড়ার কিছু বখাটে ছেলে টোন কাটছিল। সীমান্তবাবু আমার সাথে ছিলেন, উনি প্রতিবাদ করতে যাওয়ায় ওরা ধমকি দিয়েছে। আচ্ছা, আপনাদের বক্তব্য আমি শুনেছি। আপনারা এখন যে যার কাজে যান, আমি দেখছি কি করা যায়। আরে দেখার আর কি আছে মশাই, ওদের দুজনকে এক্ষুনি বের করে দিন বাড়ি থেকে, ব্যাস। আরে বাবা, বের করে দিন বললেই তো আর বের করা যায় না, ওরমভাবে হয় না। ওরা এখন কোথায় যাবে? আমাকে একটু সময় দিন, এর সমাধান আমি করছি। দেখুন, আপনি এ পাড়ার বহু দিনের বাসিন্দা, আপনার কথার ভরসায় এখন যাচ্ছি, তবে কালকে রাতের মধ্যে সমাধান আমরা চাই, না হলে যা করার আমরা করব। তখন কিন্তু মাঝে আসবেন না, বলে দিলাম। হ্যাঁ, কাল রাতে আবার আসবো আমরা। ঠিক আছে, তাহলে কালকেই আসুন। ওরা সদল বলে ফিরে যেতেই বৌদি একবার পরাশরদার দিকে রাগত দৃষ্টি নিক্ষেপ করে ওপরে চলে গেল। পেছন পেছন রোহিণীও গেল। পরাশরদা যাওয়ার আগে বললেন, বলছি অমলেন্দু ফিরলে ওকে নিয়ে তুমি একটু উপরের ঘরে আসো তো, সীমান্ত কথা আছে। আচ্ছা। পরাশরদা চলে যাওয়ার পরে ভাবতে বসলাম, এই অকারণ অপমানের কারণ কে? সব দিক ভেবে অমলেন্দুর ওপরেই আমার রাগ গিয়ে পড়ল। কি দরকার ছিল রোহিণীকে এ বাড়িতে এনে তোলার? যদিও বা আনলো, আজ ওর বডিগার্ড বানিয়ে না পাঠালে আমি অন্তত এর মধ্যে ফাঁসতাম না। আরও একজনের উপর খুব রাগ হলো, সে হলো বলাইদা। কি দরকার ছিল আজকে তার এখনই বাজার যাওয়ার? যাই হোক, কপালের লিখন তো আর কেউ খণ্ডাতে পারবে না। অমলেন্দু আসতেই সমস্ত ঘটনা সংক্ষেপে বলে পরাশরদার আদেশ জানালাম অমলেন্দুকে। আসার পথে পাড়ার ছেলেরা আমাকে দাঁড় করিয়ে ব্যাপারটা বলেছে। এখন চলো দেখি পরাশরদা কি বলেন। দুজনে মিলে ওপরে গিয়ে দেখি বৌদি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ছি ছি, শেষমেশ এসব কোথাও শুনতে হলো আমাদের। আমরা মধুচক্র চালাচ্ছি। কোনো আত্মীয়র কানে এসব কথা গেলে তারাই বা কি ভাববে? সব আমার জন্য হলো, আমি চলে যাচ্ছি। সব ঠিক হয়ে যাবে বৌদি, তুমি তুমি চিন্তা করো না। তুই কোথায় যাবি? তোকে কোথাও যেতে দেব না। আমি তো এই পাড়ার ছেলেগুলোর সাহস দেখে অবাক হচ্ছি। ওরা এত সাহস পায় কোথা থেকে? আসতে পারি দাদা? আরে অমলেন্দু, এসে গেছো, এসো বসো। সীমান্ত, তুমিও বসো। শুনেছো তো সবই, এবার উপায় বলো। আমি আর কি বলি দাদা, আপনি বাড়ির মালিক, আপনি বলুন কি চান। যদি বলেন আমরা কালকেই ছেড়ে যাব। এ আবার হয় নাকি? পরের কথায় আমি ঘর ভাঙবো নাকি? হ্যাঁ, তোমরা হলে কি আমাদের পরিবার, পরিবারের বিপদে কেউ পরিবার ছেড়ে পালায় নাকি? তাহলে উপায়? উপায় একটা ভেবেছি আমি। যদি সীমান্ত আর রোহিণী রাজি থাকে তো এই পরিবার কেউ কখনো ভাঙতে পারবে না। অসম্ভব! আপনারা তো অপরূপদার কথা জানেন, আমার পক্ষে এ বিয়ে করা সম্ভব নয়। ও দাদা, তুমি তো সব জানো, তুমি বলো না কিছু। পরাশরদা ঠিকই বলেছেন, তোরা দুজনেই আমার খুব প্রিয় রে।
তোর কোনো ভয় নেই, এখানে যেমন নিচেও তেমনই থাকবে, শুধু ঘরটা চেঞ্জ হবে। সীমান্ত খুব ভালো ছেলে রোহিণী, ওর মতো করে তোকে কেউ বুঝবে না। আমার পক্ষেও সম্ভব নয়। তুমি তো জানো বিয়ের দায়িত্ব নেওয়ার অবস্থায় আমি নেই এখন, আর ওনাকে তো নয়। রোহিণী, সীমান্ত, তোমাদের থেকে কখনো কিছু আমি নিজের জন্য চাইনি, আজ প্রথম চাইছি আমার নিজের জন্য একটা পরিবার। সেটা দেওয়া আর ভাঙা দুটোই তোমাদের দুজনের হাতে। ভেবে দেখো, আমি জোর করব না। কথা কটা বলে অমলেন্দু নিচে চলে গেল। অমলেন্দুকে কষ্ট দিতে আমার একদম ভালো লাগে না, কিন্তু তা বলে রোহিণীকে বিয়ে? আমিও সকলের থেকে অনুমতি নিয়ে আমার ঘরে চলে গেলাম। রাতে অমলেন্দু খেতে এলো না। বলাইদাকে নাকি বলে শুয়েছে তার শরীর খারাপ, খাবে না। একা একা আমারও খেতে ইচ্ছে করলো না। বলাইদাকে বললাম, তুমি খেয়ে নাও বলাইদা, আমারও খিদে নেই। বলে তো দিলাম খিদে নেই, এদিকে রাত বাড়ার সাথে সাথে পেটের ইঁদুরটা আরও জোরে দৌড়তে শুরু করলো। একবার রান্নাঘরে গেলাম বটে, তবে অমলেন্দুকে ছাড়া খাবার মুখে তুলতে পারলাম না। আবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। এভাবেই রাত কাটল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি অমলেন্দু ঘরে নেই। বলাইদা বলল, তিনি তো ভোর ভোর বের হয়ে গেছেন, যাবার আগে শুধু বললেন দরজাটা বন্ধ করে দিও বলাইদা। বলাইদা চা দিয়ে চলে গেল। সারা রাত খাওয়া জোটেনি, এখন চা দেখে চুমুক দিতে ইচ্ছে করলো বটে। বলাইদাকে জিজ্ঞেস করলাম, বলাইদা, অমলেন্দু কিছু খেয়ে বেরিয়েছে? শুধু চা খেয়েছেন। বলছি দাদাবাবু, এই পাড়ার ছেলেগুলো না বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, দিদিমণির কোনো বিপদ হবে না তো? রোহিণীর সাথে সখ্যতা করে না উঠলেও ওর ক্ষতির আশঙ্কায় মনটা কেমন ছ্যাঁত করে উঠল। মনে মনে নিজেকেই বললাম, রোহিণীর একটা বিয়ে হলে মেয়েটা একটু নিরাপত্তা পায়। চারিদিকে হায়নার দল ওঁত পেতে আছে, বিবাহিত জানলে এরা একটু দমে থাকবে। ঠিক করলাম এ ব্যাপারে একবার রোহিণীর সাথে কথা বলবো। মুখে বললাম, চিন্তা করো না বলাইদা, আমরা সবাই তো আছি, তোমার দিদিমণির কিছু হবে না। বিকেলে অমলেন্দু ফিরে এলো। আমি জিজ্ঞেস করলাম, এভাবে না বলে কোথায় চলে গিয়েছিলে? হ্যাঁ, বলে যেতে হয়তো, আমাকে সাথে নিলে না কেন? কিছু খেয়েছো? আরে বাবা শান্ত হও, একবারে এত প্রশ্ন করলে উত্তর দেব কি করে? গিয়েছিলাম একটা কাজে সহদেবের সাথে, তুমি ঘুমোচ্ছিলে তাই বলে যেতে পারিনি। আর রইল সাথে নেওয়ার কথা, তুমি আর রোহিণী তো আমার সাথে থাকতেই চাও না, তাই আমিও তোমাদের ছাড়া থাকার অভ্যাস করার চেষ্টা করছি। পাড়ার কটা বখাটে ছেলের জন্য কি না চাইতেও আমাদের বিয়ে করতেই হবে? একদমই নয়। আমি একবার রোহিণীর সাথে কথা বলতে চাই। বলো, আমি কি না করেছি নাকি? তোমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, তোমরা কি করবে আর কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের আছে। বলাইদাকে বলো ডেকে দিতে। কেন, তুমি যেতে পারছো না ওপরে? ঠিক আছে, আমি যাচ্ছি। উপরে গিয়ে বৌদিকে বলতেই রোহিণীর ঘরে গিয়ে কথা বলে আমাকে যেতে বলল ওর ঘরে। আসতে পারি? আসুন, বলুন কি বলবেন। আসলে কালকের ঘটনাটার ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম। বলুন। দেখুন, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, তবে আপনার ক্ষতি আমি চাই না। আমার মনে হয় আপনি বিয়ে করলে আপনার ওপর হেনস্থা কম হবে, তাই যদি আপনি অন্য কাউকে বিয়ে করেন তবে আমার আর অমলেন্দুর সম্পর্কটা টিকে যায়। আমার জন্য চিন্তা করার জন্য অনেক ধন্যবাদ। দাদার আর আপনার সম্পর্কে ঢোকার কোনো ইচ্ছা আমার নেই। বিয়ে আমিও করতে চাই না, শুধু নিরাপত্তার জন্য বিয়ে করার মতো সামাজিক অবস্থা এখন আর মেয়েদের নেই। তবু যদি একটু ভেবে দেখতেন ব্যাপারটা। অরূপদার স্থান আমি কারোকে দিতে পারবো না, এ কথা জেনে কে আমাকে বিয়েই বা করবে বলুন? তাছাড়া কাল সন্ধ্যায় পাড়ার ছেলেগুলো যা কেচ্ছা রটালো আপনার আর আমার নামে, তা জেনে কে আর কেনই বা আমাকে বিয়ে করবে বলুন? আপনি হলে করতেন এমন মেয়েকে বিয়ে? রোহিণীর এমন প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। একটু ভাবতে লাগলাম। আমরা দুজনেই আসলে একই নৌকার যাত্রী, সংসারে আবদ্ধ হতে আমরা কেউই চাই না। তবু রোহিণীর নিরাপত্তা, অমলেন্দুর সাথে আমার সম্পর্ক আর পরাশরদার সামাজিক অবস্থান এবং সুনাম রক্ষা করতে এই বিয়েটা জরুরি। কি হলো, উত্তর দিচ্ছেন না যে? করবেন না তো? করব। কি বললেন? বললাম আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনার সাথে অন্য কারোর বিয়ে হলে তার সাথে আপনাকে বাধ্য হয়ে দাম্পত্য জীবন কাটাতে হবে, যা আপনি চান না।
আর আমিও চাই অমলেন্দু ভালো থাকুক। এই বিয়েটা হলে আপনি আপনার মতো স্বাধীনভাবে থাকতে পারবেন, অমলেন্দুর আমাদের দুজনকে একসাথে রাখার ইচ্ছে পূরণ হবে, আর পরাশরদাকেও আমাদের জন্য অপমানিত হতে হবে না। আপনার আর আমার 4 দেয়ালের ভেতরে কি সম্পর্ক তা শুধু আমরা দুজনই জানব। কি বলেন? কথাটা মন্দ বলেননি, একটু ভাবতে দেন। আপনি পরে পস্তাবেন না তো? মানে যদি পরবর্তীতে আপনার কারোকে ভালো লাগে? সে তো আপনারও লাগতে পারে। তেমন হলে আলোচনা করে একটা পথ বের করে নেওয়া যাবে। ঠিক আছে, আমি রাজি, তবে একবার আমার বাড়িতে কথা বলতে হবে। এসব কথা বললে ওনারা রাজি হবেন? এসব ওদের কেন বলতে চাবো? বিয়ের আগে অনুমতি নিতে হবে না? ও তাই বলুন, আপনি কথা বলে জানান। আমি অমলেন্দুকে বলে দিচ্ছি আমি রাজি। ঠিক আছে, আমি বাড়িতে কথা বলে বৌদিকে জানাচ্ছি। আমি তবে আসছি। আসুন। নিচের ঘরে এসে অমলেন্দুর ঘরে গিয়ে বসলাম। কিছু বলবে? হ্যাঁ, মানে আমি রোহিণীকে বিয়ে করতে রাজি। অতি উত্তম। শুধু ভালো কথা? আর কি শুনতে চাও? অন্তত এটা তো বলো, সহদেবের সাথে গিয়ে কি করলে? ডক্টর বিকাশ সাঁতরার ব্যাপারে আর ওনার সাথে জড়িত লোকেদের ব্যাপারে একটু খোঁজ খবর নিলাম, আর শুভমিতার ফোনের লোকেশন ট্রেস করলাম। শুভমিতার ফোন থেকে কিছু পেলে? শুভমিতাকে ধমকি দেওয়া হচ্ছিল। অপহরণের সময় অপহরণকারীরা শুভমিতার ফোন সুইচ অফ করে ওদের বাড়ির পাঁচিলের ভিতরেই ফোনটা ফেলে দিয়েছে, যাতে ফোনের টাওয়ার ধরে ওকে খুঁজে না পাওয়া যায়। বেশ বুদ্ধিমান। খুব নয় সীমান্ত, শুভমিতাকে ধমকি দিয়েছে সোশ্যাল মিডিয়ার মেসেঞ্জার থেকে। ওদের ধারণাই নেই আজকের প্রযুক্তি কতটা উন্নত হয়েছে। আমার মন বলছে কিছু না কিছু সূত্র এখান থেকে পাবই আমরা। কি সূত্র? যা যা কাজ করতে বলেছি সেগুলো রেজাল্ট আসুক আগে। অমলেন্দুর ইনকোয়ারি রেজাল্ট আসার আগেই খুনি তার 5ম খুন সেরে ফেলল। এবার খুন হলেন পুলিশের এক রিটায়ার্ড অফিসার, নাম নির্মাল্য গুহ। আগের খুনগুলোর মতোই এনার চোখে লুডোর 5 খোদাই করা। অবশেষে আমি আর রোহিণী নতুন জীবনে প্রবেশ করতে চলেছি। আজ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে। জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কি হবে, তবে বর্তমানে আমাদের দুজনেরই নিত্য জীবনযাত্রার যে পরিবর্তন হতে চলেছে তা নিশ্চিত। তার সাথে আরও একটা পরিবর্তনের কথা ভেবে আমি রোমাঞ্চিত, তবে এটা কাউকে বলিনি। এবার থেকে খাওয়াটা একটু ঠিকঠাক জুটবে। আসলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমার ব্যাচেলর জীবনের আহুতি দিয়ে একটু ভালো মন্দ খেতে পাবো বলে আশা রাখছি। বাকিটা ঈশ্বরের হাতে সমর্পণ করলাম। আমাদের বিয়ের অতিথি বেশি নেই বললেই চলে। অমলেন্দু আর পরাশরদার পরিবার ছাড়া সহদেব আর ডক্টর প্রমাল্যকে আসতে বলা হয়েছে। আর যাদের কারণে আমাদের বিয়েটা হচ্ছে, পাড়ার সেই বখাটে ছেলেদের জন্য পরাশরদার পরামর্শে বিরিয়ানির প্যাকেটের আয়োজন হয়েছে। সেই প্যাকেট অবশ্য তাদের ক্লাব ঘরেই দিয়ে আসা হবে। মানুষের পেছনে বাঁশ দিয়ে যে ভোজ খাওয়া যায় তার প্রমাণের থেকে ভালো আর কি হতে পারে। যাই হোক, আমন্ত্রিত সকলের উপস্থিতিতে রেজিস্ট্রার মহাশয় আমাদের সই করিয়ে নিলেন। এই বিয়েতে রোহিণীর পরিবারের কেউ উপস্থিত হতে পারেননি। ফোনে অবশ্য আমাদের আশীর্বাদ জানিয়েছেন। একমাত্র ছোট ভাইকে ছাড়া বিয়ে করতে রোহিণীর মন খারাপ। ছেলেটা থাকলে দিদির বিয়েতে কত আনন্দই না করত। আমিও যে আমার পরিবারকে মিস করছি না তা নয়। অমলেন্দু বলেছিল, বিয়ে তো জীবনের একটা বড় সূচনা, গুরুজনের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করা উচিত। তুমি একবার বাড়িতে খবর দাও, ওনাদের তো আশা থাকতেই পারে তোমার বিয়ে নিয়ে। আমি যখন তাদের কাছে অবাঞ্ছিত, তখন আর আমার বিয়ে নিয়ে তাদের কি মাথা ব্যথা হবে? তাও যদি নিজের ইচ্ছে বিয়েটা করতাম তাও এক হতো। মনের সুখে লোকেদের ডেকে ডেকে ভোজ খাইয়ে আশীর্বাদ নিতাম। তুমি যদি বলো আমি ওনাদের সাথে গিয়ে কথা বলছি। কোনো দরকার নেই। সেদিন দরকার নেই বলেছিলাম বটে, তবে আজ সইটা করার সময় মায়ের কথা খুব মনে পড়ছিল। মায়ের গয়নাগুলো মা খুব যত্ন করে রেখে দিয়েছিল। একবার আমাকে দেখিয়েও ছিল, এটা আশীর্বাদের গয়না, এটা বউয়ের মুখ দেখার জন্য, এটা বউ ভাতের জন্য। এমনকি ছেলে বউয়ের সাধে দেওয়ার জন্য মায়ের কাছে গয়না মজুদ ছিল। সাধ তো আর হবে না, তবে আজকের দিনে রোহিণীর একটা গয়না প্রাপ্য বটে। হোক না অনাকাঙ্ক্ষিত বিয়ে, তবু তো এটাই কাগজে কলমে তার এবং আমার প্রথম বিয়ে। বৌদি অবশ্য বৌভাত উপলক্ষে অনেক কিছু রান্না করেছেন।
নিয়মের ঘাটতি একা হাতে যতটা মেটানো সম্ভব তার কোনো ত্রুটি রাখেননি। রোহিণীও হাত লাগিয়েছে। বৌদি অবশ্য রান্নাটা ওকে করতে দেননি, ও শুধু রান্নার জোগাড় করে দিয়েছে। খাওয়া দাওয়া শেষে গা এলিয়ে সকলেই একটু আড্ডার মুডে চলে গেল। অনেক বছর পর এত ভালো মাটন খেলাম। মটন আর পোলাওটা বৌদির হাতের স্পেশালিটি। বৌদির মতো ভালো পোলাও আর মাটন আপনি জীবনে কখনো খাননি, আমি হলপ করে বলতে পারি। তাহলে তো একদিন ওনার হাতে রান্না খেতে আসতেই হবে। কি বলেন ডক্টর প্রমাল্য? সে তো আসা যায়, কিন্তু এখন কিছুদিন ওদের একটু নিরিবিলিতে থাকতে দিন। তাছাড়া আজকের খাবার হজম হতেই কিছুদিন সময় লাগবে। আপনারা কবে আসবেন বলুন, আমি রান্না করব। আয়োজনের জন্য তো অজুহাত চাই, তাই তো নাকি? এই সীমান্ত, ঠিক বললাম তো বাংলাটা? বাঙালির থেকেও ভালো বলেছেন। আমি বলি কি, অমলেন্দুর এই কেসটা মিটলে তার খুশিতেই হয়ে যাক না। তা এখন কি কেস নিয়ে পড়েছেন অমলেন্দু? আরে ওই শহরে সিরিয়াল কিলিংয়ের তদন্ত করা রিপোর্টারের অপহরণের কেসটা। ভালো কথা মনে পড়ল, সরকার এই সিরিয়াস কিলিং নিয়ে বেশ কোণঠাসা হয়ে পড়েছে। কেসটা সলভ করতে পারলে বেশ মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে সরকার। তো তুমি যদি শুভমিতার সাথে এই কেসটার কিছু করতে পারো, তবে ফিনান্সিয়ালি লসে রান করবে না। সবই তো বুঝলাম সহদেব, কিন্তু শুরু তো করতে হবে। তা কিছু তথ্য পেয়েছেন নাকি এখনো? ভেবেছি এখানে সীসার ব্যবহারটা একটু আনকমন। এই সীসার সোর্স ধরতে পারলে কিছু যদি এগোয়। সীসা গলানোর জন্য যা প্রয়োজন তাতে যেখানে সীসা গলানো সম্ভব নয়। এক্ষেত্রে নিশ্চয়ই কোনো ভাট্টি ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এটা তো ঠিক পথেই এগোচ্ছে মনে হচ্ছে। একটা এলাকা সিলেক্ট করেছি, আমার ধারণা ওখানে সীসার ভাট্টি আছে, আর খুনি ওখান থেকেই সীসা গলিয়ে লাশের চোখে ঢালছে। ভাট্টি তো আরো কোথাও থাকতে পারে। তা পারে, তবে আমাদের মাথায় রাখতে হবে খুনি লাশ নিয়ে গিয়ে চোখ বের করে গলানো সীসা চোখে ঢেলে আবার শহরের অন্য কোথাও লাশ ফেলে দিয়ে আসে। সুতরাং ভাট্টি বেশি দূরে হলে এইসব কাজ সময় সাপেক্ষ হয়ে যাবে, তাতে লাশের পচন শুরু হয়ে যাবে। তবে সমস্যাটা কোথায়? ওখানে কাজ করা এক এনজিও আমাদের ওই এলাকায় যেতে দেবে না। ওনাদের এনজিও ছাড়া বাইরের কোনো লোককে ওখানকার লোকেরা বিশ্বাস করে না। এনজিওর কর্ণধারকে আপনি চিনতে পারেন ডক্টর প্রমাল্য? কে বলুন তো? পালমোনোলজিস্ট ডক্টর বিকাশ সাঁতরা। ঠিক মনে করতে পারছি না। বয়স কেমন হবে বলুন তো? খুব বেশি না, ইয়াং ছেলে, 30-এর আশেপাশে হবে। সাঁতরা বললেন, তাই না? আচ্ছা, ও কি ওই ফতেপুর থেকে বিলিং করে? হ্যাঁ, তা তো জানি না। কেন বলুন তো? আমার এক সিনিয়র দাদা আছেন, ডক্টর সুজিত সাঁতরা। ওর ছেলেও পালমোনোলজিস্ট। কয়েক বছর আগে কলকাতাতে সেটেলড হতে চাইছিল। প্রাথমিকভাবে আমি তখন তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম। সামনাসামনি যোগাযোগ হয়নি বটে, তবে ওর বাবার সাথে কথা হতো আমার। দাঁড়াও, একবার কল করে আমি কনফার্মেশন নিই। একটু সময় পরে ডক্টর প্রমাল্য খুশি মনে ফিরে এসে বললেন, ঠিকই ধরেছিলাম। বিকাশ সাঁতরার বাবা আমার পরিচিত। ফতেপুরে আমিও 4 বছর কাটিয়েছিলাম কাজের সূত্রে। তখন সুজিতদার সাথে আলাপ। তারপর ওখানে থাকতে থাকতেই এক পরিবারের মতো হয়ে যাই আমরা। এমনকি বিকাশকে দত্তক নেওয়ার সময় ওনারা আমাকে সাথে নিয়েই গিয়েছিলেন। বিকাশ যে ওনাদের নিজের সন্তান নয়, এই সত্য আড়াল করতে ওনারা সাউথ ইন্ডিয়া শিফট করে যান। তারপর আরও কিছু জায়গায় ঘোরার পর শেষে বিকাশ কলকাতাকেই বেছে নেয় প্র্যাকটিস করবার জন্য। ডক্টর বিকাশ কি জানেন ওনাকে দত্তক নেওয়ার ব্যাপারটা? হ্যাঁ, অফকোর্স। বিকাশকে যখন আনা হয় তখন ওর বয়স 12 বছর। সুজিতদার আগের আরও একটা পরিবার বিকাশকে দত্তক নিয়েছিল। ওখানে কোনো অ্যাক্সিডেন্টে ওনারা মারা যান। আমরা যখন বিকাশকে দেখি তখন সে ট্রমার মধ্যে ছিল। সুজিতদার অনেক ট্রিটমেন্টের পরে বিকাশ আবার সুস্থ জীবন ফিরে পায়। এখন সে ডক্টর বিকাশ সাঁতরা। খুব তাড়াতাড়ি নাকি তার বিয়ে হতে চলেছে। হবু বউ অপথলমোলজিস্ট।
এমন মানুষের ব্যাপার শুনেই ভালো লাগছে। আপনি তো ডক্টর বিকাশের পরিবারের সাথে বেশ ক্লোজ, ওনার এনজিওর ব্যাপারে একটু খোঁজ নিয়ে বলতে পারবেন? ওর বাবা ওর এনজিওর ব্যাপারটা কতটা ওয়াকিবহাল তা নিয়ে আমার সংশয় আছে। আচ্ছা সহদেব, তুমি আর কিছু ইনফরমেশন পেলে? এই এনজিওর সাথে আরও কিছু ডাক্তার আছেন, সম্ভবত ডক্টর প্রমাল্য, যে ডক্টর বিকাশের বাগদত্তার কথা বলেছেন উনি বাসব দত্তা, আর ওনার ভাই ধীমান সেন। কোইন্সিডেন্টলি এই ধীমান সেন পুলিশের একজন আইপিএস অফিসার। ডক্টর বিকাশ সাঁতরার ভাগ্য ওনার উপর বেশ সদয় দেখছি। তবে ওনার বাবা ওনার পাশে এসে না দাঁড়ালে এই সাফল্য পাওয়া সম্ভব হতো না। শুভমিতার ফোন থেকে কিছু পেলে? ওনার ফোন থেকে বেশ কিছু ইনফরমেশন ডিলিট করা হয়েছে, সেগুলো নিয়ে এখন কাজ চলছে। ওনার ধমকির ব্যাপারে কারোর সাথে আলোচনা করেননি কেন সেটাই তো বুঝতে পারছি না। করলেও হয়তো কেউ স্বীকার করবে না। আচ্ছা, যাদের যাদের খুন করা হয়েছে তাদের পরিবারের সাথে কথা বলা যাবে? আমি দেখছি চেষ্টা করে, যদি হয়। উপর মহলের পারমিশন লাগবে, সেটা পাবো কি না আই এম নট শিওর। আমি রিপোর্টার হিসেবে তো যেতেই পারি, তাতে করে কারোর পারমিশনের দরকার হবে না। ওনারা তোর আই কার্ড দেখতে চাইলে? সে ব্যবস্থা আমি করে নেব। তাহলে চল, আমি তোর ক্যামেরাম্যান হিসেবে যাব। আর আমি তোমাকে কি পরিচয় নিয়ে যাই বলো তো সীমান্ত? আজ পর্যন্ত আমি তোমার সাথে গেছি, এখন রোহিণীকে পেয়ে আমাকে দুর্ছাই করছো তো অমলেন্দু? ব্যাপারটা তেমন নয়, একটু বোঝার চেষ্টা করো। সব বুঝেছি আমি। ওনাদের ফোন নাম্বারটা পেলে আজই একবার যোগাযোগ করতাম। সেটা কি পাওয়া যাবে সহদেব? এইটা মনে হয় আমি করতে পারবো। আপনার নাম্বারটা দিন ম্যাডাম, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ডিটেলসটা পাঠাচ্ছি। আমাকে প্লিজ ম্যাডাম বলবেন না, নাম ধরে ডাকতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করব। ইতিমধ্যে রোহিণী ফোন করেছে খুন হওয়া সব পরিবারে। মিলন সাঁপুইয়ের বাড়ির লোক কথা বলতে রাজি হয়েছেন, বাকিদের এখনও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। রোহিণীও হাল ছাড়ার পাত্রী নয়, সে তার মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা মতো আজ বিকেলে অমলেন্দু আর রোহিণী যাবে মিলন সাঁপুইয়ের বাড়িতে। ওনার স্ত্রী ছাড়া পরিবার বলতে আর কেউ নেই। নমস্কার ম্যাডাম, আমি আপনাকে ফোন করেছিলাম, ভেতরে আসতে পারি? আসুন, বসুন, কিছু খাবেন? আরে না না, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি বসুন। একা থাকলে সবই তো নিজেকেই করতে হবে বাবা, আরাম করলে কি আমার চলবে? যে মানুষটা সাথ দেবে বলেছিল সেও তো সাথ ছেড়ে চলে গেল। জীবনে কখনো কারোর ক্ষতি তো করিনি, তবে কেন বিধাতা আমার সাথে এমন করলো? মিলন স্যারের কি কোনো শত্রু ছিল? আমার তো তেমন কিছু জানা নেই। গণেশ মণ্ডল আর জয় মহন্তকে স্যার কি চিনতেন? না, ওদের নাম আগে কখনো শুনিনি ওনার কাছে, তবে ওদের খুন হবার পর থেকে উনি খুব আতঙ্কে দিন কাটাতেন। আপনি কিছু জিজ্ঞাসা করেননি? আচ্ছা, উনি কি কোনো কারণ বলেছিলেন? না, তেমন কিছু বলেননি। কিছু জিজ্ঞেস করলে বলতেন শহরে যেভাবে খুন হচ্ছে তাই ভয় পায়। আমি বলতাম ওসব বড় লোকদের খুন হচ্ছে, নিশ্চিন্তে থাকো, আমাদের মতো ছাপোষা লোকেদের কেউ খুন করবে না। তাছাড়া তুমি কার পাকা ধানে মই দিয়েছ শুনি? উত্তরে উনি কি বলেছিলেন মনে আছে আপনার? বলছিলেন কি জানি, যদি অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল করে থাকি। কোন ভুলের কথা বলেছিলেন? তা তো জানি না মা, ডাক্তার দেখাতে গিয়েছে ওনার লাশ ফিরবে, কখনো তা ভাবিনি। কোন ডাক্তার দেখাতে গিয়েছিলেন? বাসব দত্তা সেন, চোখের ডাক্তার। চোখে ছানি পড়েছিল, ডাক্তার বলেছিলেন অপারেশন করাতে হবে, কিছু টেস্ট করার আছে। হাতে ওই সময় নিয়ে
আসতে বলেছিলেন ডাক্তার। টেস্ট কি করিয়েছিলেন উনি? জানি না, মানুষটাই যখন নেই তার টেস্টের রিপোর্ট দিয়ে আর আর কি করব। তবু একবার খুঁজে দেখবেন তো সেই প্রেসক্রিপশনটার বা কোনো টেস্টের রিপোর্ট যদি খুঁজে পান তবে আমাদের কিন্তু জানাবেন। যদি তার সূত্র ধরে ওনার খুনিকে আমরা খুঁজে পাই তো। শহরের এত বড় বড় লোকেদের খুনিকে পুলিশ ধরতে পারছে না, তবে কি ওনার খুনিকে ধরা সম্ভব হবে? সম্ভব হতেও পারে। আপনি আশা ছাড়বেন না, কিছু খুঁজে পেলে আমাকে ফোন করে জানাবেন শুধু। ঠিক আছে মা, পেলে জানাবো। আজ আমরা উঠি, দরকার হলে আবার। মিলন সাঁপুইয়ের বাড়ি থেকে বেরিয়ে রোহিণী বলল, আচ্ছা, এই বাসব দত্তা মানে কি ডক্টর বিকাশ সাঁতরার প্রেমিকা? তাই তো মনে হচ্ছে। তাহলে তো নিশ্চয়ই এদের সাথে কোনো যোগাযোগ আছে। এভাবে বললে তো হবে না, প্রমাণ চাই, প্রমাণ। আচ্ছা, এই বাসব দত্তা অর্গান ট্রাফিকিং এর সাথে যুক্ত নেই তো? তাহলে ওরা বডি ফেলে দেবে কেন, আর সীসা গলিয়েই বা ঢালতে যাবে কেন? এর পিছনে অন্য কোনো গল্প আছে। তুই এক কাজ কর, এখানে থেকে বাকিদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা কর। আমি বরং সীমান্তকে নিয়ে একবার মনোজ পাণ্ডের খোঁজ নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও তোমার বন্ধুকে, সেই সুযোগে আমি একটু আরামে থাকি। অমলেন্দু এসে আমাকে সাথে যাওয়ার কথা বলাতে মনে মনে ভাবলাম, এবার পথে এসো বন্ধু, আমি ছাড়া তোমার গতি নেই, সেটা স্বীকার করো এবার। মুখে অবশ্য কিছুই বললাম না। পরদিন আমরা দুজনে রওনা দিলাম বিখ্যাত উকিল মনোজ পাণ্ডের বাড়ি বা চেম্বার। খুঁজতে অসুবিধে হলো না ঠিকই, তবে অফিস বা বাড়ির কেউ আমাদের সাথে কথা বলতে রাজি হলো না। স্বাভাবিক, ওরা একজন নামকরা উকিলের সাথে জড়িত, কোথায় কি বললে কি হতে পারে তা ওদের ভালো মতো জানা আছে। অমলেন্দু তার মধ্যেই অফিসের এক বেয়ারাকে হাত করে ওর থেকে কিছু কথা বের করে নিয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য হলো, কেউ একজন বড় কোনো কেসের ব্যাপারে ওনাকে কলকাতায় ডেকেছিল। কেসের ব্যাপারে কিছু না হয়ে মানুষটাই খুন হয়ে গেল ওখানে গিয়ে। আরও কিছু তথ্য অমলেন্দু লিখে রাখলো ডায়েরির পাতায়। বুঝলে সীমান্ত, এখান থেকে আর কিছুই বের হওয়ার নয়, আবার গুগল সার্চ করে দেখতে হবে এনাদের ব্যাপারে কিছু জানা যায় কিনা। ওখানে তো সাধারণ তথ্য পাবে, ও দিয়ে তোমার কি কাজে লাগবে? কোন তথ্য যে সাধারণ আর কোন তথ্য অনন্য তা তো সময় বলবে সীমান্ত। এখন চলো দেখি, এক মুঠো ভাত পেটে ফেলে যদি বাড়ির দিকে রওনা দিই। চলো। বাড়ি ফিরতে একটু বেলা হয়ে গেল। ফিরে দেখি রোহিণী বেরিয়ে গেছে। যাওয়ার আগে আমাদের জন্য বিউলির ডাল, বেশি করে পোস্ত আর আলু দিয়ে মাখা মাখা ঝিঙে রান্না করে গেছে। বলাইদাকে বলে গেছে পাঁপড় ভেজে দিতে। অনেক দিন পরে এমনভাবে পোস্ত খেয়ে মন ভরে গেল। আমার মা ঠিক এইভাবেই পোস্ত রান্না করতেন। দুপুরের দিকে ম্যাডাম নিজেই ফোন করলেন তার দাদার ফোনে। সন্ধ্যার সময় ঘরে থাকতে বলল, কি নাকি জরুরি কথা আছে তার দাদার সাথে। সন্ধ্যের সময় বাড়ি ফিরে ফ্রেশ হয়ে এক বাটি মুড়ি মেখে বলাইদাকে চায়ের দায়িত্ব দিয়ে এসে বসলো রোহিণী। একটা খবর আছে দাদা। বল রে। শুভমিতাদি হুমকির ব্যাপারটা তার এক বান্ধবীর সাথে শেয়ার করেছিল। ঘটনাচক্রে তার বর পুলিশে চাকরি করে, আর এর পরপরই শুভমিতাদি নিরুদ্দেশ হয়ে যান। আচ্ছা দাদা, শুভমিতাদিকে ফেরানো যাবে তো? চেষ্টা তো করছি। একবার যদি উত্তর পাড়ায় ঢুকতে পারতাম তাহলে কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হতো। আমার দৃঢ় বিশ্বাস ওখানে কিছু তো আছে যা লুকোনোর জন্য বাইরের লোকেদের ওখানে ঢুকতে দেওয়া হয় না। আমি বলি কি দাদা, আমি রিপোর্টার হিসেবে ওখানে আগে একা যাই, তুমি কোনো ট্র্যাকারের ব্যবস্থা করো। আমাকে যদি ওরা জোর করে কোথাও নিয়ে যায় তাহলে তোমরা ট্র্যাকারের সাহায্যে সেখানে হদিশ পেয়ে যাবে। না না, কোনো দরকার নেই, এটাতে অনেক রিস্ক হবে। আর তুই ভুলে যাস না, এখনো তুই রিপোর্টার নয়। এছাড়া আর যে কোনো উপায় নেই দাদা। সে আমি দেখছি। একটা প্রাণ বাঁচানোর জন্য এটা কিন্তু বেশি হবে না। তুমি তো নিজেও জানো সীসার ধোয়া কতটা ক্ষতিকর। শুভমিতাদির ব্রঙ্কাইটিসের সমস্যা আছে। এর মধ্যে যদি ওই পরিবেশে থেকেও থাকে তবে কিভাবে বেঁচে আছে কল্পনা করতে পারছো? অমলেন্দুর কাছে রোহিণীর কথার কোনো সদুত্তর নেই। অমলেন্দুর নীরবতা দেখে রোহিণীও বুঝে গেছে এখানে বাক্য ব্যয় করে লাভ নেই। উঠে যেতে যেতে আবার ঘুরে এসে রোহিণী বলল,
শান্তিলতা দেবী একবার দেখা করতে বলেছিলেন। কী সব নাকি দেখানোর আছে আমাদের। বলে দে, কাল যাব। ঠিক আছে। ইতিমধ্যেই অমলেন্দু সকলের ব্যাপারে গুগলে সার্চ করে দেখেছে। মনোজ সাঁপুই ছাড়া বাকি সকলের ব্যাপারে কিছু না কিছু তথ্য পাওয়া তো গেল গুগল থেকে। ওদের বেশ কয়েকজনের সাথে ফতেপুরের যোগাযোগ আছে। এবার দেখা যাক মনোজ সাঁপুই কী রেখে গেছেন ভবিষ্যতের জন্য। এবারে ওরা আমাকেও সাথে নিল। আমরা যেতেই শান্তিলতা দেবী আমাদের বসতে বলে ধীর পায়ে ঘরের ভেতর থেকে একটা খাতা আর একটা ছবি নিয়ে ফিরলেন। রোহিণীর হাতে দিয়ে বললেন, আমাকে সব সত্য বলতে পারেননি, এটা খুঁজে পেয়েছি। ওনার মৃত্যুর পর পুলিশ ওনার ঘরে তল্লাশি করেনি? কই না তো। এই দেখো দাদা, এই তো খাতার শেষের দিকে গণেশ মণ্ডল, জয় মাহাতো, মনোজ পাণ্ডে, নির্মাল্য গুহ আর টুটুনের কথা লেখা আছে। ছবিটা দেখো, সকলে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার ছবি মনে হচ্ছে। বাকিদের সকলের নাম জানা, শুধু টুটুন ছাড়া। তবে কি ইনি পরবর্তী শিকার? হতে পারে। আপনি কি পুরো খাতাটা পড়েছেন? পড়েছি। কি লিখেছেন মনোজ স্যার? এনারা সবাই গণেশ মণ্ডলের সাথে জড়িত। গণেশ মণ্ডলের কাকা শ্বশুর রবীন্দ্র পুরকাইত থাকতেন তখন ফতেপুরে। গণেশ মণ্ডল ওনার স্ত্রী ও ছেলে মেয়ে সহ একবার ফতেপুর ঘুরতে গিয়েছিলেন। কাকা শ্বশুরের একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। ওনার অগাধ সম্পত্তি দেখে ওই লোভ হয় গণেশ মণ্ডলের। গণেশ মণ্ডল অর্থের লোভে ওনার স্ত্রীকে বিয়ে করেছিলেন। নিজের শ্বশুর বাড়ির সম্পত্তি হাতানোর পর ওর নজর পড়ে ওই কাকা শ্বশুরের সম্পত্তির উপর। ওনার একমাত্র ছেলেকে পথ থেকে সরাতে পারলেই সেই সম্পত্তির দাবিদার হবেন ওনার স্ত্রী। স্ত্রীর উপর এতটাই মানসিক ও শারীরিক অত্যাচার করতেন গণেশ মণ্ডল যে সেই মানুষটা আতঙ্কে তটস্থ হয়ে থাকত। স্বামী ভুল করছেন জেনেও তার কিছু করার ছিল না। এতটাই অত্যাচার করতেন যে একসময় নাকি ওই স্ত্রীর চোখ উপড়ে দিয়েছিলেন গরম শিক দিয়ে। এখানে ফিরে পরিচিত কয়েকজনকে নিয়ে ছক কষে ফেলেন। সেই অনুযায়ী ওদেরকে সাথে নিয়ে এবারে গণেশ মণ্ডল আবার পৌঁছে যান ওই ফতেপুরে। এবার আর কাকা শ্বশুরের বাড়িতে না উঠে হোটেলে ওঠেন। আমার স্বামীও ওদের সাথী ছিলেন। তবে গণেশ মণ্ডলের এই সব আকাম পরিকল্পনার ব্যাপারে উনি তখনও জানতেন না। পরিকল্পনা মতো ওরা গিয়ে কাকা ও কাকিমাকে নৃশংসভাবে খুন করে। ছেলেকে মানসিক ভারসাম্যহীন ভেবে ছেড়ে দেন। পরে মনোজ পাণ্ডে তার তীক্ষ্ণ উকিলি বুদ্ধির জোরে কাকার ছেলেকে সম্পত্তির অযোগ্য দাবিদার প্রমাণ করে সব সম্পত্তির দাবিদার করেন গণেশ মণ্ডলের স্ত্রীকে। তখন জয় মহন্ত এত বড় মাপের লোক ছিলেন না, ছোটোখাটো কনস্ট্রাকশন করতেন। এই সম্পত্তি পরে জয় মহন্ত বাজারের থেকে কম দামে কিনে নেবেন, এই শর্তে উনি এই কাজে গণেশের সাথ দেন। পরবর্তীতে সেখানে বহুতল বিল্ডিং তোলেন। এই কাজে টাকার বিনিময়ে ওদের সাথ দেন জয় মহন্তের শ্যালক আর ওখানকার ওসি নির্মাল্য গুহ। আর এই টুটুনকে? এই টুটুন কাকা কাকিমাকে নিজের হাতে হত্যা করেছিল। এনার পেশা সম্পর্কে উনি কিছু উল্লেখ করেননি। এনার সম্পর্কে বেশি কিছু লেখা নেই এখানে। যা লেখা আছে সেটাই আমাদের জন্য অনেক বেশি। আজ আমরা চলি, আর কিছু জানতে পারলে আমাদের জানাবেন প্লিজ। তিনজনে বেরিয়ে একটা চায়ের দোকানের সামনে দাঁড়ালাম। অনেক কিছু জানা গেল। এখন অন্তত আমরা অন্ধকারে নেই।
কাকার ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল। তবে যদি ধরি এই খুনগুলোর পিছনে কাকা কাকিমার খুনের ইতিহাস আছে, তবে প্রশ্ন থেকে যায় খুনগুলো কে করছে। প্রশ্ন আরও একটা আছে দাদা, টুটুন কে? গুগলকে জিজ্ঞেস করলে হয় না? সে করা যেতেই পারে, তবে পৃথিবীতে নিশ্চয়ই একজন টুটুন নেই। তার সম্পর্কে আর কিছুই তো জানা নেই আমাদের। একটু ভাবতে দে। দুদিন পর রোহিণী সকালে বাড়ি থেকে বেরোলেও সন্ধ্যের পরেও বাড়ি ফিরল না। অফিসে ফোন করে জানা গেল সে নাকি কয়েকদিনের ছুটি নিয়েছে। কেন নিয়েছে সেটা কেউ বলতে পারল না। ফোন করলে তা শুধুই রিং হয়ে যাচ্ছে, কেউ রিসিভ করছে না। আমরা সবাই সব দিকে খোঁজ করতে থাকলাম। তোমার কাছে কি রোহিণীর মায়ের ফোন নাম্বার আছে? আমার কাছে তো নেই সীমান্ত। এমন কেউ তো নেই যার কাছ থেকে রোহিণীর বাড়ির ফোন নাম্বার পাওয়া যাবে। ওর বাড়ির ঠিকানা ও ডকুমেন্ট বা ফর্ম থেকে পেয়ে যাব। আমি কি ওখানে গিয়ে একবার দেখব? ওখানে যদি না গিয়ে থাকে তবে ওনারা তো টেনশনে পড়ে যাবেন। তাছাড়া তোমাদের সবে বিয়ে হয়েছে, প্রথমবার তোমার একা একটু দৃষ্টিকটু দেখাবে। আচ্ছা, তুমি রোহিণীর সাথে ঝগড়া করোনি তো? কি মুশকিল, আমি কি শুধুই ঝগড়া করি নাকি? আরে সেভাবে আমি বলিনি। হঠাৎই কাউকে কিছু না বলে কোথায় চলে গেল মেয়েটা? শুভমিতার মতো রোহিণীকেও কেউ অপহরণ করেনি তো? তেমন হলে রোহিণী অফিসে কেন ছুটি নেবে? তোমাকে তো সব বলে, তোমাকে কিছু বলেনি কোথায় যেতে পারে? যাবার কথা তো। ফোনটা আনো তো সীমান্ত, সহদেবকে ফোন করো। আমি যা ভাবছি তাই যদি হয়ে থাকে তাহলে রোহিণীর খুব বড় বিপদ। এ নাও, কিন্তু কোথায় যেতে পারে সেটা তো বলো। উত্তরপাড়া। কি? হ্যালো সহদেব, রোহিণীর খুব বড় বিপদ। সে কি? কেন? কি হয়েছে? রোহিণী মনে হয় একাই উত্তরপাড়াতে গেছে। কিন্তু ওরা তো বাইরের লোককে নাকি ঢুকতে দেয় না, তুমি তো বললে। তাই তো বলছি সহদেব, এক্ষুনি যেতে পারবে? হ্যাঁ অবশ্যই, তোমরা রেডি হয়ে থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। এসো, আর একটা কাজ করতে পারবে? বলো, কি করতে হবে? রোহিণীর ফোন এখনো রিং হচ্ছে, একবার দেখো ফোনের লোকেশনটা কি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সহদেব তার গাড়ি নিয়ে উপস্থিত হলো। আমরা দুজনেই তৈরি ছিলাম। গাড়ি আসা মাত্র দুজনে চড়ে বসলাম গাড়িতে। খবর পেলে কিছু? তোমার কথাই ঠিক অমলেন্দু, রোহিণীর ফোনের লোকেশন এখনো উত্তরপাড়াই দেখাচ্ছে। আমি ফোর্সকে বলে দিয়েছি, ওরা ঠিক সময় ওখানে পৌঁছে যাবে। মেয়েটা যে কি করে না। চিন্তা করো না অমলেন্দু, ডোন্ট ওয়ারি অমলেন্দু, আমরা আছি না, রোহিণীর কিচ্ছু হবে না। ওখানে পৌঁছতে গভীর রাত হয়ে গেল, আর কিছুক্ষণ পরেই ভোর হবে। চারিদিক অন্ধকার আর জঙ্গলে ঘেরা, সাথে ঝিঁঝি পোকার এক নাগারে ডাকের মাঝে শুধু আমাদের গাড়ির আওয়াজ। কিছুটা যাওয়ার পর অমলেন্দু বলল, গাড়ির হেডলাইট বন্ধ করো, সামনে অন্য একটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি এখানেই দাঁড় করা লক্ষণ, এখানেই। ড্রাইভার লক্ষণ সাথে সাথে গাড়ি থামিয়ে লাইট অফ করে দিল। চাপা স্বরে সহদেব বলল, আচ্ছা আমাদের ভিতরে যেতে হবে, তোমরা আসবে নাকি এখানেই অপেক্ষা করবে? আমি তোমার সাথে যাচ্ছি। সীমান্ত, তুমি এখানে অপেক্ষা করো, পুলিশ ফোর্স আসলে তুমি ওদের নিয়ে ভিতরে চলে আসবে। আমিও সাথে যাব। তাহলে পুলিশের লোকেরা কি করে জানবে যে কোথায় যেতে হবে আর কি করতে হবে? অমলেন্দু কিন্তু ঠিক বলেছে সীমান্ত, তুমি এখানেই অপেক্ষা করো, আমি দেখছি। ঠিক আছে। প্রায় আধ ঘন্টার একটু পরে পুলিশ ফোর্স এসে পৌঁছল। বিশ্বাস করুন, এই আধ ঘন্টার অপেক্ষা এর আগে কখনো এত লম্বা আমার মনে হয়নি। আগে থেকে সহদেব ওদের বলে রেখেছিল আমাকে সাথে নিয়ে ভেতরে ঢুকতে। সেই মতো ওরা আসতেই আমরা সব মিলিয়ে জনা 10 লোক উত্তরপাড়ার ভেতরে ঢুকলাম। এতজন লোক একসাথে ঢুকে পড়ায় ওখানকার লোকেরা থতমত খেয়ে গেল। তাদের কেউ দৌড় লাগালো, কেউ তেড়ে এলো, আবার কেউ ভ্যাবাচাকা খেয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। বাইরের হুলুস্থুল শুনে সহদেব আর অমলেন্দু বেরিয়ে এলো রোহিণী সহ। আশপাশের সব কুঁড়েঘর খুঁজে রুগ্ন অর্ধমৃত শুভমিতাকে পাওয়া গেল। তবে তার অবস্থা খুবই খারাপ। রোহিণী কেউ চিনতে পারছে না, আমাদের দেখে ভয় কুঁকড়ে যাচ্ছে বারবার। প্রায় প্রতিটা ঘরের উঠোনেই পুরনো ব্যাটারি, গলানো সীসা সহ সীসা গলানোর সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্য আরেকটা ঘর থেকে উদ্ধার হলো একটা লাশ সহ 3 জন মানুষ। তাদের মধ্যে একজন মহিলা। 2 পুরুষের মধ্যে একজনের সাথে আমাদের পূর্বে আলাপ হয়েছে, ডক্টর বিকাশ সাঁতরা। মহিলাটি সম্ভবত বাসব দত্তা। সহদেব ওদের একজনকে দেখে বলল, ধীমান স্যার, আপনি এখানে? কি ব্যাপার, আপনি এখানে ফোর্স নিয়ে কি করছেন? রোহিণী নামের এই মেয়েটা নিরুদ্দেশ ছিল, ফোনের লোকেশন দেখে আমরা এখানে এসে পৌঁছেছি।
মেয়েটির কাছে ফোন আছে, তাহলে এই মেয়েটি এখানে কি করতে এসেছে শুনি? হ্যাঁ, যে ফোনটা আপনারা নিয়েছেন সেটা ছাড়াও আমার কাছে ছোট একটা ফোন লুকোনো ছিল। আমি জানতাম আপনারা আগে আমার ফোনটাকে সরিয়ে ফেলবেন, তাই নিজের সিম কার্ড একটা ছোট্ট ফোনে ঢুকিয়ে এনেছিলাম, যাতে করে পুলিশ লোকেশনে সহজেই পৌঁছতে পারে। আমার কাছে খবর ছিল আপনারা রিপোর্টার শুভমিতাকে এখানে অপহরণ করে বন্দি করে রেখেছেন। শুভমিতা? কে শুভমিতা? যাকে আপনারা তার বাড়ির সামনে থেকে অপহরণ করে এনেছেন। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমরা কাউকে এখানে বন্দি করে রাখিনি। অসহায় একা মানসিক ভারসাম্যহীন লোকেদের পেলে তাদেরকে এখানে এনে রাখা হয়, পরে তাদের পরিবারের লোকেরা চাইলে তাদের ফিরিয়ে নিয়ে যায় বাড়িতে, না হলে তারা কিন্তু এখানেই থেকে যায়। বাইরের লোকেরা তো আর এদের কষ্ট বোঝে না, তাই বাইরের লোকের থেকে যতটা সম্ভব দূরে এরা নিজেদের মতো বাঁচার চেষ্টা করে। আমি শুভমিতাকে টেনে নিয়ে সামনে এনে বললাম, ইনি কে হন? ইনি কেউ না, এনাকে রাস্তায় ঘুরতে দেখে এখানে আনা হয়েছে। আর এই লাশের ব্যাপারে আপনার কি বক্তব্য মিস্টার ধীমান সেন? ইনি তো বন ইউনিয়ন মন্ত্রী সতীশ চট্টরাজ। আপনি নিজেও একজন পুলিশ অফিসার হয়ে নিশ্চয়ই বুঝে গেছেন। এবার আর আমাদের উল্টোপাল্টা কথা বলে লাভ নেই, আপনি ধরা পড়ে গেছেন। শুধু উনিই নন রোহিণী, সাথে ডক্টর বিকাশ সাঁতরা এবং বাসব দত্তার খেলাও যে শেষ। ঠিকই বলেছেন, আমাদের খেলা শেষ। সতীশ চট্টরাজ আমার শেষ টার্গেট ছিল। আজ আমার কাজ শেষ হলো। এবার মরলেও আমার আর দুঃখ থাকবে না। তুমি মরলে আমার কি হবে? বাসব দত্তার চোখে চোখ রেখে নিজের আঙুলে চুমু খেয়ে সেই আঙুল বাসব দত্তার ঠোঁটে বুলিয়ে ডক্টর বিকাশ সাঁতরা বলল, এই জন্মে যদি আমাদের বিয়েটা নাও হয়, তবে পরের জন্মের জন্য অপেক্ষা করো। আমার যা ঋণ ছিল তা এই জন্মে মিটিয়ে দিয়ে গেলাম। পরের জন্ম শুধু তোমার আর আমার ভালোবাসার জন্য থাকবে। এভাবেই দুজন দুজনের চোখে নিজেদের জীবনের মানে খুঁজতে থাকলো। আমি রোহিণীর দিকে চোখ রাখলাম। ওদের ভালোবাসার মধ্যে রোহিণী যেন নিজের ভালোবাসা খুঁজতে থাকলো। হঠাৎই ডক্টর বিকাশ সাঁতরার শরীরে খিঁচুনি উঠল। টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল কাঁপতে থাকা শরীরটা। বাসব দত্তা ধরার চেষ্টা করেও পারল না। ধীমান, সহদেব, অমলেন্দু আর আমিও ছুটে গেলাম। মুখ থেকে ফেনা উঠতে লাগলো। এমন সময় বাসব দত্তার শরীরেও খিঁচুনি উঠে তার মুখ থেকেও ফেনা উঠতে লাগলো। এই চুটকি, চুটকি কি হলো? অমলেন্দু ডক্টর বিকাশের হাত চেক করে বলল, সুইসাইড। দেখো সহদেব, আগের যুগে রানীদের হাতে এমন বিষ ভরা আংটি থাকতো। এই আংটিতেই বিষ ছিল, যা আমাদের সকলের সামনেই নিজে চেখে বাসব দত্তকেও খাইয়ে দিলেন, আর আমরা সকলে দেখতে থাকলাম। আজ অমলেন্দুর কেস শেষ হওয়ার সুবাদে ভোজের আয়োজন করা হয়েছে। আজ অবশ্য রান্নার দায়িত্ব পুরোটাই রোহিণীর। বৌদি আজ রোহিণীর হেল্পারের দায়িত্বে। গলদা চিংড়ির মালাইকারি, সরষে ইলিশ সহ দেশি মুরগির ঝোল। আচ্ছা রোহিণী, শুভমিতার কি খবর? বলার মতো কিছু উন্নতি হয়নি, আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তাও বোঝা যাচ্ছে না। ডক্টর প্রমাল্য, আপনি খোঁজ নিয়েছিলেন যা খোঁজ নিতে বলেছিলাম? হ্যাঁ প্রমাল্য, সুজিতদা খোঁজ নিয়েছেন। ফতেপুরে রবীন্দ্র পুরকাইতের বাড়িতেই বিকাশকে প্রথম দত্তক নেওয়া হয়। কিছু মাস সুখেই কাটছিল ওদের। রবীন্দ্রবাবুর ছেলেও তার বুড়োদাকে পেয়ে খুব খুশি হয়েছিল। সারাদিন ধরেই দুই ভাইয়ের লুডো খেলা চলত। মাঝে মাঝে বাবা মাও যোগ দিতেন দুই ছেলের সাথে। খুনের দিন দুজনে বাইরে খেলতে গিয়েছিল। ফেরার পথে ঘর থেকে গণেশ মণ্ডল সহ তার সঙ্গী সাথীদের বের হতে দেখে এই বিকাশ। ঘরে গিয়ে রক্তাক্ত বাবা মায়ের শরীর পড়ে থাকতে দেখে। মৃত্যুর আগে ওনারা যেটুকু বলে গিয়েছিলেন তা বিকাশ কখনো ভোলেনি। নিজে স্বাবলম্বী হয়ে তাই আগে কলকাতায় ফিরে এসে গণেশ মণ্ডলকে খুঁজে বের করে। যেহেতু সে ডাক্তার ছিল এবং তার একটা এনজিও ছিল, তাই সেই সুবাদে এদের মতো বড় বড় ব্যক্তিদের কাছে পৌঁছানো তার কাছে খুব সহজই হয়ে গিয়েছিল। আচ্ছা, সতীশ চট্টরাজ মাঝখানে কোত্থেকে এলো? মিলন সাপুইয়ের খাতায় টুটুনের নাম মনে আছে? হ্যাঁ, সেই টুটুনেরই বা কি হলো? সতীশ চট্টরাজের ডাক নাম ছিল টুটু। কি ঠিক বলছি তো সহদেব? ঠিক বলেছ।
যে নারী শুভমিতাকে বলেছিল খুন হওয়া লোকেদের অতীত খুঁজতে, সে কে? গণেশ মণ্ডলের পুত্রবধূ। তার উপর অত্যাচার কম হয়নি। অত্যাচারের হাত থেকে বাঁচাতে সে ডিভোর্স ফাইল তো করে, কিন্তু শ্বশুরের আতঙ্কে টিকে থাকতে পারে না। তাই এই কেসে গণেশ মণ্ডলের কুকীর্তি সামনে আসলে ওর ক্ষেত্রে ডিভোর্স পাওয়া একটু সহজ হয়ে যায় আর কি। আর সীসার ব্যাপারটা নিয়ে কি বলবে? শ্রাবণকে খুঁজে পাওয়ার পর ডক্টর বিকাশ দেখেন ওখানে শ্রাবণ কতটা ভালো আছে। ভাগ্যক্রমে ওরা ওখানে সীসা গলানোর কাজ করত। প্রিয় শ্রাবণের জীবনের কাহিনী শুনে তারা ব্যথিত হয়ে শ্রাবণের অপরাধীদের শাস্তি দিতে চায়। সেই কারণেই লাশ এখানে আনার পর ওদের চোখ উপড়ে নিয়ে ওখানে সীসা ঢেলে দিত। এতক্ষণ আপনি শুনছিলেন লুডোর ছক্কা। আজকের গল্প পাঠে তথা সীমান্তর ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন, অমলেন্দুর ভূমিকায় ছিল রক্তিম, অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৃষ্টি, প্রীতম, ঋদ্ধি, তৃষা, রৌনক, পার্থ, সোনিয়া, আর্য, সৌরভ, রুবিনা, শঙ্খ, সৌমদীপ, নীল, তৃষা ভট্টাচার্য এবং রমাকান্ত। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ শুনতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।